নিছি। আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে যারা যুক্ত আছেন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা নেবেন। অনেকদিন পরে আপনাদের সাথে অনলাইনে দেখা, লাইভ ক্লাসে দেখা হলো। আশা করি সবাই ভালো আছেন। আর শুরুতেই একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে আপনারা আজকের লাইভ ক্লাসটি আপনার টাইম লাইনে অবশ্যই শেয়ার দিবেন, পাশাপাশি আপনার বন্ধুদেরকে মেনশন করবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, সুরাপল, নমস্কার, ভালো আছি, কেমন আছেন আপনি? জাহান মিস্তিকা, ওয়ালাইকুম সালাম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অরিন বিশ্বাস, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জান্নাতুন নাইমা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনারা অবশ্যই আজকের লাইভ আপনাকে কিন্তু সেখানেও ক্লজ চিনতে হবে। আপনার ফ্রেজ সম্পর্কে কিন্তু আইডিয়া থাকতে হবে, ক্লজ সম্পর্কে কিন্তু আইডিয়া থাকতে হবে। এখন আপনি যদি প্রিন্সিপাল ক্লজ না চিনেন, তারপর সাবঅর্ডিনেট ক্লজ না চিনেন, কোঅর্ডিনেট ক্লজ না চিনেন, তখন কিন্তু আপনি খুব সহজে লিখতে পারবেন না। এজন্য আমি বলবো, যারা যুক্ত আছেন সবার জন্য একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই আপনারা আজকে ক্লাসটা গুরুত্ব দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এস এম কবির হোসেন কফিল, ওয়ালাইকুম সালাম। শারমিন ইতি, হ্যাঁ ঠিক আছে, বেশি বেশি মেনশন করার জন্য ধন্যবাদ। সৌরভ পাল, ধন্যবাদ। ওকে, এস এম কবির হোসেন কফিল কি লিখেছেন? আপনি শেরপুর থেকে যুক্ত হয়েছেন। ওকে, ফাইন। আপনি একটু দ্রুত শেয়ার দিবেন, দ্রুত মেনশন করবেন, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, আমরা বেশি সময় নষ্ট করব না। অনেকেই বেশি বেশি মেনশন করছেন, খুবই ভালো লাগছে। আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা আলোচনা শুরু করে দিব, কারণ আজকে ক্লাস অনেক বেশি আলোচনা হবে, অনেক বেশি কথা হবে, কারণ এখানে আপনার অনেক কিছু জানার আছে, বোঝার আছে। জোবায়দুল ইসলাম রুবেল, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি পাবনা থেকে যুক্ত হয়েছেন, স্বাগতম আপনাকে। মোহাম্মদ আবরার,
প্রাইমারি সার্কুলার, মোহাম্মদ আমির, প্রাইমারি সার্কুলার খুব সম্ভবত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে, হওয়ার সম্ভাবনা আছে যতটুকু আমরা তথ্য পেয়েছি। হাফসা খাতুন ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। জসিম উদ্দিন ধন্যবাদ বেশি বেশি শেয়ার দেওয়ার জন্য, মেনশন করবেন অবশ্যই। জান্নাতুল ফেরদৌস গাজীপুর থেকে ধন্যবাদ। জসিমউদ্দিন শেয়ার দিয়েছেন, ফাইন। অনেকেই রেসপন্স করছেন, রেসপন্স করতে হবে। আপনারা জানেন আমি ক্লাসের শুরুতেই কিছু কথা বলি, সেটা হচ্ছে এই টপিক আপনি কেন পড়বেন। আমি একটু আগে বলেছি, হয়তো অনেকে পরে এসেছেন। দেখেন, আপনি একটা টপিক যখন পড়েন, আপনি যদি না বুঝেন এই টপিকটা আমি কেন পড়ছি, আপনার এই টপিকটা কি কাজে আসবে, তাহলে কিন্তু আপনি এই টপিকে কোনো মজা পাবেন না। আপনাকে ইন্টারেস্ট থাকতে হবে। ইমাম হোসেন বাঁধন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, স্বাগতম আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আপনাকে আগে ইন্টারেস্ট নিতে হবে। আপনি যদি না বুঝেন, আপনার যদি এটা কোনো ইন্টারেস্ট না থাকে, আপনি কিন্তু রাখতে পারবেন না মাথায়। আপনাকে আগে মাইন্ড সেট আপ দিতে হবে, যেটা আমি রাখতে পারবো কিনা। হ্যাঁ, নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন ইমাম হোসেন বাদন, ধন্যবাদ। তারান্নুম ওয়ালাইকুম সালাম। অনেকে আছেন আমাদের রেগুলার স্টুডেন্ট, আজকে দেখতে পাচ্ছি না, একটু মেনশন করে দিবেন ওনাদেরকে। তারান্নুম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফসা খাতুন, দেখুন যে কথাটা বলছেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি টপিকটা কেন পড়ছেন। কারণ আজকে যে টপিকটা আমি শুরুতেই বলেছি, আপনি বিসিএস নয়, শুধু ব্যাংক নয় অথবা অন্যান্য পরীক্ষা নয়, যে কোনো পরীক্ষার জন্য এটা আপনাকে শিখতে হবে। এজন্য শিখতে হবে, দেখুন আপনি যদি সেন্টেন্স পড়তে চান, আপনাকে কিন্তু, যেমন আপনারা জানেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে কিন্তু একটা টপিক রয়েছে ইংলিশ গ্রামারে। আপনি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বেন, ওখানে তো আপনাকে ক্লজ শিখতে হবে। যদি আপনি ক্লজ না জানেন, ক্লজ সম্পর্কে যদি আইডিয়া না থাকে, আপনার জন্য কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কঠিন হয়ে যাবে। এবার আপনি বলুন তো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি শুধু বিসিএস এ আসে, শুধু ব্যাংকের পরীক্ষা আসেন না? এটা প্রাইমারি, এনটিএসসি এ, অন্যান্য যেসব নন ক্যাডার পরীক্ষা হয়ে থাকে, পাশাপাশি ব্যাংক বিসিএস এও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এই যে কিছু টপিক রয়েছে, এদের সম্পর্কে যদি খুব ভালো একটা ধারণা রাখতে চান, আপনাকে কিছু মৌলিক তথ্য বা ধারণা রাখতে হবে। এক কথা, আপনার বেসিকটা স্ট্রং হতে হবে। আপনি আপনার বেসিকটা যদি স্ট্রং করতে চান, আপনাকে এই টপিকটা পড়তে হবে। পাশাপাশি আপনি যে কোনো পরীক্ষার জন্য, সেটা বিসিএস হোক ব্যাংক হোক, আপনি রিটেনের প্রিপারেশন নেবেন। সেক্ষেত্রে আপনি যখন কোনো সেন্টেন্স লিখবেন, সেন্টেন্স লেখা মানে কি, সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতে পারে। তো আপনি যদি ক্লজ স্ট্রাকচার জানেন, ক্লজ কেমন হয়, তখন কিন্তু আপনার জন্য ওই সেন্টেন্স গুলো তৈরি করা সহজ হবে। তো আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, শেষের কবিতা নিস্তব্ধতা, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটাই বলবো, আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রয়োজনে আপনার যদি কোনো সমস্যা হয়, পরবর্তীতে রেকর্ডটা দেখবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে ক্লাসের উপর কতটা গুরুত্ব দিচ্ছি। ধন্যবাদ। চলুন আমরা আলোচনা শুরু করি। ওকে, দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন দেয়া আছে। ইসমতারা লাকি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, স্বাগতম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে প্রচুর প্রশ্ন থাকবে আজকে, বাট সেই প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করবো আমাদের আলোচনা। প্রশ্নটা কি দেয়া আছে? বলা আছে আ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজে কি থাকবে? আ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজে অবশ্যই আছে, কি আছে সেটাই তো জানতে চাওয়া হয়েছে, তাই না? দেখেন, একটা ক্লজে কি থাকবে বলুন তো আপনারা। জান্নাতুল ফেরদাস লিখেছেন অপশন ডি, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। শেষের কবিতা কি লিখেছেন? সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অনেকে আনসার করেছেন, ফাইন। সাব্বির আনসার করেছেন ডি। হাফসা খাতুন লিখেছেন শেয়ার ডান। আর কে খাতুন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখেন, ক্লজ, এই ক্লজ শব্দের অর্থ কি বাংলায় যদি চিন্তা করেন? বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাংলায় চিন্তা করলে বাক্যাংশ। এ বাক্যাংশ মানে কি? বাক্যাংশ মানে হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ। বাক্যাংশ মানে বাক্যের অংশ, বাক্যের অংশ। দ্যাট মিনস পার্টস অফ সেন্টেন্স। সেন্টেন্সের একটা অংশকে কি বলা হয়? ক্লজ। তো একাধিক একাধিক ক্লজ নিয়ে কি গঠন করা হয়? একটা সেন্টেন্স হতে পারে। একাধিক ক্লজ নিয়ে কি হতে পারে? একটা সেন্টেন্স হতে পারে। তো একটা সেন্টেন্সে যেহেতু একাধিক ক্লজ থাকে,
তো আপনি শুরুতেই শিখবেন কোনটা শিখবেন, যেটা শিখবেন সেটা হচ্ছে ক্লজ কি। ক্লজ মানে হচ্ছে বাংলায় চিন্তা করলে বাক্যাংশ অথবা বাক্যের অংশ, ইংলিশে চিন্তা করলে পার্টস অফ সেন্টেন্স, দ্যাট মিনস সেন্টেন্সের একটা অংশ। এখন দেখুন, আপনি যদি একটা সেন্টেন্স গঠন করতে চান, আপনাকে একটা কি লাগবে, ক্লজ লাগবে। আর সেই ক্লজ গঠন করতে হলে আপনার কি লাগবে, আসুন এবার, একটা সাবজেক্ট লাগবে আর একটা ভার্ব লাগবে। দেখেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা সাবজেক্ট নিতে পারবেন, পাশাপাশি আপনি কিন্তু একটা ভার্বও নিবেন একটা ক্লজ গঠন করার জন্য। এই ভার্ব নেওয়া মানে কিন্তু আপনার ইচ্ছে মতো ভার্ব না, এই ভার্বটা হতে পারবে একমাত্র ফিনিট ভার্ব। আমি এর আগে অনেকবার এটা নিয়ে কথা বলেছি, এই অংশটা নিয়ে, মানে ফিনিট ভার্ব নিয়ে কিন্তু অনেকবার কথা বলেছি। দেখেন, আপনি যখন কুয়াশার অন্তরাল, অসাধারণ, অনেকেই মেনশন করেছেন, আপনারা অনেকেই মেনশন করেছেন, শেষের কবিতা নিস্তব্ধতা, ধন্যবাদ, অনেকেই মেনশন করেছেন, খুবই ভালো লাগছে আপনাদের এই ভালোবাসা, আমাদের প্রতি আন্তরিকতা, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য। দেখেন, যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আপনি সাবজেক্টের পর একটা ভার্ব নিয়ে একটা ক্লজ তৈরি করবেন। সেই ক্লজ তৈরি করতে হলে, সাদিয়া জিম ওয়ালাইকুম সালাম, সেই ক্লজ তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, একটা ভার্ব নিতে হবে, আর সেই ভার্বটাকে অবশ্যই হতে হবে ফাইনাইট ভার্ব অথবা ফিনিট ভার্ব। দেখেন, ফিনিট ভার্ব অথবা ফাইনাইট ভার্ব, মোহাম্মদ আমির, আমি কিন্তু বলেছি প্রাইমারি সার্কুলার হতে পারে কবে, সেটা হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বরের দিকে হতে পারে। আরিফ খান, ধন্যবাদ। দেখেন, এই ফাইনাইট ভার্ব হতে পারে কারা, ভার্বের বেস ফর্ম, V0 মানে কি, ভার্বের বেস ফর্ম, হতে পারে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হতে পারে ভার্বের পাস্ট ফর্ম। মানে যখন আপনি কোনো সেন্টেন্সে সাবজেক্টে পরে, কি বলেছি, সাবজেক্টে পরে ভার্বের বেস ফর্ম নিবেন, প্রেজেন্ট ফর্ম নিবেন অথবা পাস্ট ফর্ম নিবেন, তখন কিন্তু একটা ক্লজ গঠন করা যাবে। যেমন আমি বললাম আই নো, আমি সাবজেক্ট নিয়েছি, একটা ভার্ব নিয়েছি, দেখুন তো ভার্বটা এই তিনটা ফর্মের কোন ফর্মে আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা বেস ফর্মে আছে, পাশাপাশি আপনি বলতে পারেন এটা প্রেজেন্ট ফর্মেও আছে। এর মানে আমি সাবজেক্টে পরে একটা ফাইনাইট ভার্ব নিয়েছি। আমি যদি নো না নিয়ে নোয়িং নিতাম, তখন কি হতো, সেন্টেন্সটা বা ক্লজটা হতো না, কারণ নোয়িং কিন্তু ফাইনাইট ভার্ব না। তাহলে আমার কাজটা কি বলুন তো, আল্লাহ প্রেমী সুমাইয়া, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা কি করব, সাবজেক্টের পরে অবশ্যই এমন একটা ভার্ব নিব যেই ভার্বটা হয় বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম থাকবে, তাহলেই আমরা বলতে পারবো আমরা একটা ক্লজ তৈরি করতে পেরেছি। আশা করি আপনারা এই অংশটা মানে ক্লজ কি এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তূর্ণ, এই ক্লাসে আইডেন্টিফিকেশন অফ ক্লজ এন্ড ফ্রেজের A to Z পড়াবো। আমি A to Z পড়াবো, মাথায় রাখবেন, আমি যখন কোনো টপিকের নাম বলবো যে আজকে এই টপিক নিয়ে পড়াবো, তখন কিন্তু আমি শেষ করার চেষ্টা করি, আপনারা দেখবেন এই টপিকের আর কিছুই বাকি থাকবে না। ওকে, যে কথাটা বলেছিলাম, যে আমরা এখানে কি আলোচনা করেছি, একটা সেন্টেন্স, একটা ক্লজ গঠন করতে হলে কি দরকার হয়, সাবজেক্ট এবং একটা ভার্ব, সেই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। আর ফাইনাইট ভার্বের ধরন কি, হয় বেস ফর্ম, না হয় প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। তবে কখনো কখনো আমরা চাইলে নন ফাইনাইট ভার্বের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করে কি করতে পারি, এদেরকে ফাইনাইট ভার্ব বানাতে পারি। আপনারা জানেন, এর আগে আমি কয়েকবার পড়িয়েছি নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব কারা, এরা হতে পারে জিরান্ড, হতে পারে পার্টিসিপল, হতে পারে ইনফিনিটিভ, এদেরকেও আমরা সেন্টেন্সে ব্যবহার করি। তবে এদেরকে আমরা এদের পূর্বে যখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, দেখেন জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এদেরকে ডিরেক্ট আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন না সেন্টেন্সে। তাহলে আমরা তো এদেরকে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, এদের পূর্বে আমরা কি ব্যবহার করি, অক্সিলারি ভার্ব ব্যবহার করি। এদের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করার কারণে এরা ফাইনাইট ভার্ব হয়ে যায়। এর মানে আপনি যেভাবেই বলুন না কেন, আপনার কাজ হচ্ছে সাবজেক্টের পরে যখন একটা ভার্ব আনবেন, সেই ভার্বটাকে ফাইনাইট ভার্বের মধ্যে রাখা। আশা করি সবাই ক্লিয়ার। শুধু এতটুকু বলুন, ক্লজ এর স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন কিনা। যদি আপনারা ক্লজের স্ট্রাকচারটা বুঝতে পারেন, তাহলে লিখেন স্ট্রাকচার ডান অথবা এস ডান, লিখেন এস ডান। স্ট্রাকচার ডান লেখার দরকার নাই, লিখেন এস ডান, দ্যাট মিনস আমি বুঝতে পারবো আপনারা ক্লজের স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরে আলোচনায় যাব।
আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 4টা অপশনে অনলি আ ভার্ব। ক্লজ গঠন করতে হলে শুধু একটা ভার্ব লাগে না, শুধু ভার্ব হবে না। অনলি আ সাবজেক্ট, না শুধু একটা সাবজেক্ট দিয়ে হচ্ছে না, সাবজেক্ট অর ভার্ব, সাবজেক্ট অথবা ভার্ব যে কোনো একটা নিলেই হবে না, সেটা হচ্ছে না। আপনাকে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নের আনসার অনেকেই ডি করেছেন, ফাইন। হ্যাঁ, অনেকে রেসপন্স করছেন, শারমিন সুলতানা এস ডান ফাইন, শেষের কবিতা ফাইন, আবেদ আলী ফাইন, জান্নাতুন নাইমা, হ্যাঁ ধন্যবাদ। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে চলুন এবার আমরা পরের প্রশ্নটা নেব। দেখেন আমরা প্রথম প্রশ্নে জাস্ট এতটুকু আলোচনা করেছি যে একটা ক্লজের স্ট্রাকচারটা কেমন হয়, জাস্ট সেটাই আমরা দেখার চেষ্টা করেছি। এবার দেখেন দ্বিতীয় প্রশ্নটা, লুক বিফোর ইউ লিভ। এই অংশটাকে, লুক বিফোর ইউ লিভ, এই অংশটাকে আপনি কি বলবেন, কোন ক্লজ বলবেন? দেখেন এখানে লুক না, আপনি বলবেন এই সমগ্র সেন্টেন্সটা কোন ক্লজ। আপনি বলবেন এই সমগ্র সেন্টেন্সটা কোন ক্লজ। এখানে একটু ভুল হয়েছে, শুধু লুক নয়, আপনি এই সমগ্র সেন্টেন্সটাকে আপনি কোন ক্লজ বলবেন সেটা হচ্ছে এখানে আনসার, শুধু লুক। তাহলে এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে ক্লাসিফিকেশন। আমরা ক্লজ পড়েছি, এবার পড়বো ক্লাসিফিকেশনস অফ ক্লজ, মানে ক্লজের ক্লাসিফিকেশন পড়বো। দেখেন আপনি যদি ক্লজে ক্লাসিফিকেশন পড়তে চান, আপনি 3টা ক্লজ পাবেন, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ পাবেন। নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ পাবেন, সাবঅর্ডিনেট ক্লজ পাবেন। নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ পাবেন। এর মানে আপনি 3টা ক্লজ পাবেন। কি কি ক্লজ পাবেন? প্রিন্সিপাল ক্লজ পাবেন, সাবঅর্ডিনেট ক্লজ পাবেন, কোঅর্ডিনেট ক্লজ পাবেন। এর মানে আপনি 3টা ক্লজ পাবেন। দেখেন এখানে লুক বিফোর ইউ লিভ, এই সমগ্র অংশটাকে কি বলা যেতে পারে সেটাই মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। ওকে, যদি আপনার মনে হয় আনসার দিতে পারবেন তাহলে দিতে থাকুন। আমরা কি জানলাম? ক্লজ 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা শিখব প্রিন্সিপাল ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের অন্য একটা নাম হচ্ছে মেইন ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটু মনোযোগ সহকারে দেখবেন, মন দিয়ে দেখবেন, তাহলে এই টপিক আপনাকে আর কখনোই পড়তে হবে না, কখনোই নয়, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আপনি কি জানলেন? যাহাই প্রিন্সিপাল ক্লজ, তাহাই মেইন ক্লজ, তাহাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আসুন এদেরকে আপনি অন্য আর কি হিসেবে চিনতে পারেন বা এদের স্ট্রাকচার কি। দেখেন এই যে আমি 3টা লিখেছি, প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আপনি সিম্পল সেন্টেন্স বলতে পারেন, সিম্পল সেন্টেন্সও বলতে পারেন। মানে যেটাকে আপনি প্রিন্সিপাল ক্লজ বলবেন সেটাকে আপনি আবার সিম্পল সেন্টেন্স বলতে পারেন। আর এই প্রিন্সিপাল ক্লজ হোক আর সিম্পল সেন্টেন্স হোক, যেহেতু একই কথা, এদের স্ট্রাকচারও এক। স্ট্রাকচার কি হবে বলুন তো? এদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব। আশা করি সব বুঝতে পেরেছেন। হ্যাঁ, সাদিয়া তাওয়াসুম, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি। বনলতা সেন, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, যে কথাটা বলেছিলাম, আমি ব্ল্যাক দিয়ে লিখবো, বলুন তো আমি রেড নিব নাকি ব্ল্যাক নিব? একটু কমেন্টে জানাবেন কোন কালারটা নিলে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, কি বলেছিলাম? যাহাই প্রিন্সিপাল ক্লজ তার একটা নাম হচ্ছে মেইন ক্লজ আর একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এই প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এদের আসল একটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে এদেরকে সিম্পল সেন্টেন্স বলা যায়। এই সিম্পল সেন্টেন্স হোক আর প্রিন্সিপাল ক্লজ হোক, এদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব থাকবে। আমরা একটু আগে শিখেছি ফাইনাইট ভার্ব, যদি এই অবস্থা থাকে সেটাকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। এবার আসুন আমরা এই প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে এটা একটা তথ্য নিয়েছি, মানে সিম্পল সেন্টেন্স বলা যায়। সিম্পল সেন্টেন্স বলা যায়, এর মানে আপনি লিখতে পারেন প্রিন্সিপাল ক্লজকে সিম্পল সেন্টেন্স বলা যায়।
সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম, এবার আসুন প্রিন্সিপাল ক্লজে। পিসি মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজে ক্লজ মার্কার থাকে না, ক্লজ মার্কার থাকে না। প্রিন্সিপাল ক্লজ সম্পূর্ণভাবে ও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে। আর একটা তথ্য আমরা নিব, সেটা হচ্ছে পিসি দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ, অথবা এমসি দ্যাট মিনস মেইন ক্লজ, অথবা আপনি বলতে পারেন আইসি দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, লাল কালার ভালো বোঝা যাচ্ছে। নিঝুম রাতের পাখি, বাহ সুন্দর তো নাম। ওয়ালাইকুম সালাম, নিঝুম রাতের পাখি। শেষের পাতা, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমি ব্ল্যাক বাদ দিয়ে রেড ইউজ করবো, তাই তো? কি লিখেছি একটু দেখুন। আমি এখানে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে কয়েকটা তথ্য লিখেছি। হাসিব আমলা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? তথ্য লিখেছি। কি তথ্য লিখেছি? এই তথ্যগুলো মাথায় রাখুন। আপনি কিন্তু এভাবে গোছানো তথ্য বিভিন্ন বইয়ে পাবেন না, কোথাও একটা পাবেন, কোথাও দুইটা পাবেন। এর জন্য আমি বলেছি যা আছে সব নোট করে ফেলুন, আপনাকে ক্লজ পড়তে হবে না, কখনোই না। প্রিন্সিপাল ক্লজকে সিম্পল সেন্টেন্স বলা হয়, কারণ হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর তানহা ইসলাম, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। পরে আর একটা তথ্য, প্রিন্সিপাল ক্লজে ক্লজ মার্কার থাকে না, এখানে কোনো প্রকার ক্লজ মার্কার থাকবে না। পরের তথ্যটা কি? সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারবে। পরে আর একটা তথ্য লিখছি আমি, প্রিন্সিপাল ক্লজ ইম্পারেটিভ মুডে থাকতে পারে। মানে কি লিখেছি? প্রিন্সিপাল ক্লজটার স্ট্রাকচারটা ইম্পারেটিভ মুডে থাকতে পারে। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারটা কোন মুডে থাকতে পারে? ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুড মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে থাকতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মতো প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে। এখানে যে তথ্যগুলো লিখেছি, এখানে একটা প্রিন্সিপাল ক্লজকে সিম্পল সেন্টেন্স বলা হয়, এখানে একটা লিখেছি প্রিন্সিপাল ক্লজে মার্কার থাকে না। পরে লিখেছি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে। নাম্বার 4, প্রিন্সিপাল ক্লজ ইম্পারেটিভ মুডে থাকতে পারে। চারটা তথ্য মাথায় রাখুন, আপনাকে কখনোই কোথাও আটকে থাকতে হবে না যে কখন আপনি প্রিন্সিপাল ক্লজ করবেন, কখন আপনি সাবঅর্ডিনেট ক্লজ পারবেন, এতটুকু মাথায় রাখুন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে প্রিন্সিপাল ক্লজ কি। তাহলে এবার আসুন আমরা আনসার করব যে এই সেন্টেন্সটাকে আপনি কোন অপশনটা বেছে নেবেন। লুক বিফোর ইউ লিভ। দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট নেই। আমরা জানি নরমালি যদি সাবজেক্ট না থাকে, ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তাহলে এবার আপনারা বলুন 2 নম্বর প্রশ্নের আনসার কি হবে? আপনারাই আনসার করুন। সাবজেক্ট নেই, একটা মেইন ভার্ব দিয়ে শুরু হলে আমরা সেই সেন্টেন্সকে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। দ্যাট মিনস ইম্পারেটিভ মুডে কে থাকতে পারে? প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে। ইম্পারেটিভ মুডে কে থাকতে পারে? মেইন ক্লজ থাকতে পারে, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। তাহলে এবার আপনারা বলুন আনসার কি হবে? 2 নম্বর প্রশ্ন আনসার কি হবে? প্রিন্সিপাল ক্লজ। আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। যদি আমরা বলতেই পারি তাহলে এবার বলুন যে 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা। যদি 2 বুঝতে পারেন তাহলে লিখেন 2 ডান, তাহলে লিখেন 2 ডান। যদি 2 বুঝতে পারেন তাহলে লিখেন 2 ডান। আমরা এবার পরের প্রশ্নে যাব। আপনারা আমাকে বলেন কোন কালারটা নিলে আপনাদের জন্য সুবিধা হয়, কোন কালারটা ইউজ করলে আপনাদের জন্য সুবিধা হয়, একটু আমাকে বলেন। ওকে, অনেকেই 2 ডান লিখেছেন, ফাইন। এবার আমাকে এনশিওর করতে হবে আমি কোন কালারটা নিব। 3 নম্বর প্রশ্নটা দেখুন, দ্য চিলড্রেন আর সেফ। দ্য চিলড্রেন, এটা সাবজেক্ট। দ্য চিলড্রেনের পরিচয় কি? এটা হচ্ছে সাবজেক্ট।
মোহাম্মদ আবরার, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছি, কেমন আছেন আপনি? কবির সাহেব এত লেট কেন? ওকে, সাবজেক্ট পেয়েছি আর একটা ভার্ব পেয়েছি। আমরা জানি সাবজেক্টের পরে একটা ভার্ব, ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি? ফাইনাইট ভার্ব আছে। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে একটা ভার্ব আছে এবং সেটা ফাইনাইট ভার্ব। এরপরে আর কি আছে অতিরিক্ত অংশ, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা জানি সাবজেক্টের পরে একটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সিম্পল সেন্টেন্স। এবার আপনার বলুন আনসার কি হবে? ওকে, লিখেছেন কালো এবং মোটা করে লিখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পেয়েছি? সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি। হুম, হ্যাঁ একটু আমি মোটা করে দিয়েছি, হ্যাঁ এখন আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা কি বলতে পারি? অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, আ মেইন ক্লজ বলতে পারি, আ প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, অল বলতে পারি। এক কথায় আমরা আনসার নিব অপশন ডি। আশা করি সবাই ক্লিয়ার, অনেকেই সঠিক আনসার দিয়েছেন, ধন্যবাদ। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি, এখানে আর কথা বলবো না। I know the boy who stole my pen. I know the boy who stole my pen. I know the boy who stole my pen. আপনার কাছে স্বর্ণা ভট্টাচার্য, হ্যাঁ আদাব, কেমন আছেন আপনি? আপনার কাছে জানতে চাওয়া হয়েছে হু স্টোল মাই পেন, এই অংশটার পরিচয় কি? হু স্টোল মাই পেন এই অংশটার পরিচয় কি? এখন আপনি যদি এটার আনসার করতে চান আপনাকে আরেকটা ক্লজ পড়তে হবে, কারণ আপনি কি পড়েছেন? আপনি কি এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতে পারবেন? আমাদের অপশনে যদিও প্রিন্সিপাল ক্লজ নেই, তারপর আপনি একটু চিন্তা করুন তো প্রিন্সিপাল ক্লজ বলা যায় কিনা। না, প্রিন্সিপাল ক্লজ এজন্যই বলা যাবে না, এখানে একটা ক্লজ মার্কার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে কি? সাবজেক্ট বা একটা ভার্ব। তো এই সাবজেক্ট এই ভার্ব, এর মানে আমি বলতে পারি এই থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পিসি। এটা প্রিন্সিপাল ক্লজ বা পিসি। বাট আপনাকে তো এই অংশটার আনসার জানতে চাওয়া হয়নি, আপনাকে জানতে চাওয়া হয়েছে আন্ডারলাইন করা যে অংশটা সেটার আনসার জানতে চাওয়া হয়েছে। তো যদি সেটার আনসার জানতেই চাওয়া হয় আপনাকে এটা নিয়ে এখন গবেষণা করতে হবে। হু স্টোল মাই পেন, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে ক্লজ মার্কার দিয়ে। এখন ক্লজ মার্কার দিয়ে শুরু হওয়ার যোগ্যতা রাখে সাব অর্ডিনেট ক্লজ। তাহলে এবার আসুন আমরা একটু পড়ি সাব অর্ডিনেট ক্লজ। সাব অর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, আপনি যাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবেন তাকে আপনি ডিপেন্ডেন্ট ক্লজ বলবেন। এবার আসুন সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে একটু শিখি, বা এদের পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে নিজের অর্থ প্রকাশে সক্ষম নয়, সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। একটু আমাকে বলুন তো বাংলা লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা? ওকে, বাংলা লেখা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা? সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে না মানে অর্থ প্রকাশে সক্ষম নয়। এরপরে আসুন পিসি, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ। পিসি এর উপর নির্ভরশীল মানে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এরপর লিখুন পিসি, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তথ্য প্রদান করে বা তথ্য দেয়। তথ্য প্রদান করে বা তথ্য দেয়, এর মানে কি দাঁড়ালো? সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এটি প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তথ্য প্রদান করে। পাশাপাশি আরো একটা তথ্য লিখবেন, সেটা হচ্ছে ক্লজ মার্কার থাকে। ক্লজ মার্কার থাকে, এর মানে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজে
ক্লজ মার্কার থাকে। কেউ কেউ বলছেন ব্ল্যাক দিয়ে লিখবো, কেউ কেউ বলছেন রেড দিয়ে লিখবো। আমি কোথায় যাব বলুন তো? আমি তো হারিয়ে যাব, আমাকে তো আপনারা খুঁজে পাবেন না। আপনার রেড আর ব্ল্যাক এর মধ্যে তো আমি হারিয়ে যাব। যাই হোক, ক্লজ মার্কার থাকে। এখন আপনি যদি প্রশ্ন করেন এই ক্লজ মার্কার কারা, দেখুন কিছু সাব অর্ডিনেটিং কনজাংশন আছে, যেমন হু, এটা হচ্ছে একটা সাব অর্ডিনেটিং কনজাংশন, এদের কি বলা হয়? ক্লজ মার্কার। ক্লজ মার্কার মানে কি? কনজাংশন। কনজাংশন যখন কোনো সেন্টেন্সে বসে একাধিক ক্লজকে যুক্ত করবে অথবা একাধিক ফ্রেজকে যুক্ত করবে, এদেরকে কিন্তু কি বলা হয়? ক্লজ মার্কার বলা হয়। কনজাংশন একাধিক ক্লজকে যুক্ত করা মানে এটা আর কনজাংশন নেই, এটাকে আপনি কি বলতে পারেন? ক্লজ মার্কার বলতে পারেন। তাহলে চলুন আমরা কিছু সাব অর্ডিনেটিং কনজাংশন দেখবো যাদেরকে আমরা ক্লজ মার্কার হিসেবে চিনি। এই ক্লজ মার্কার কারা? যারা সাব অর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন, এই সাব অর্ডিনেটিং কনজাংশন যারা, তারাই ক্লজ মার্কার। চলুন আমরা কিছু সাব অর্ডিনেটিং কনজাংশন দেখি এরা আসলে কারা। যেমন থাকতে পারে সিন্স, থাকতে পারে এজ, থাকতে পারে বিকজ, থাকতে পারে বিফোর, আফটার, ফর, ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড তো আপনারা চিনেন, হু, হুইচ, তারপর হচ্ছে হোয়াট, হোয়ার, এজন্য আমি সংক্ষেপে লিখেছি ডব্লিউএইচ ওয়ার্ড। এরপরে কি থাকতে পারে? দ্যাট থাকতে পারে, দ্যাট থাকতে পারে, সো দ্যাট, ইফ থাকতে পারে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকতে পারে। আর কত লিখবো বলেন তো? দেন থাকতে পারে। এই যে কনজাংশন গুলো লিখেছি এরা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। যতটুকু লিখেছি এরা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। এই সাব অর্ডিনেটিং কনজাংশন গুলো যখন কোনো ক্লজকে যুক্ত করবে এরা কি হয়ে যায়? ক্লজ মার্কার হয়ে যায়। আর এদের দ্বারা শুরু হয়েছে এমন ক্লজ মানেই হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, অথবা আপনি কি বলতে পারেন? ডিপেন্ডেন্ট ক্লজ। আমি এখানে চাইলে আরো অনেক ক্লজ লিখতে পারতাম, কিন্তু আমার স্পেস নেই, এজন্য আমি লিখে দিলাম না। আপনারা যে কোনো বই থেকে সাব অর্ডিনেটিং কনজাংশন গুলো পড়বেন। এর সাথে অবশ্যই রিলেটিভ যে প্রোনাউন গুলো, যাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি, একাধিক ক্লজকে যুক্ত করে, তাদেরকেও কিন্তু মুখস্থ করে ফেলুন, কারণ এরা সবাই সাব অর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে একটা ক্লজ গঠন করে, আর সেই ক্লজকেই বলা হয় সাব অর্ডিনেট ক্লজ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডব্লিউএস ওয়ার্ড পেয়েছি, এর মানে এই হু, এই হু হচ্ছে এখানে সাব অর্ডিনেটিং কনজাংশন, এসসি, দ্যাট মিন্স সাব অর্ডিনেটিং কনজাংশন। আর যেই ক্লজের শুরুতে সাব অর্ডিনেটিং কনজাংশন থাকবে সেই ক্লজটাই হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। আর এই সাব অর্ডিনেট ক্লজের আরেকটা নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনাকে আমি বলেছি এ নিজে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম নয়। তাহলে আপনি একটু চিন্তা করুন তো, যদি আপনি এতটুকু চিন্তা করেন, হু স্টোল মাই পেন, হু, যে আমার কলমটা চুরি করেছে। দেখুন তো, আপনি যদি চিন্তা করেন এটার দ্বারা কি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ পায়? পাচ্ছে না। এর মানে আমি বলতে পারি প্রথম যে শর্তটা আমি লিখেছি এটা প্রমাণ করা সম্ভব যে হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। পরেরটা আসুন, পিসি এর উপর নির্ভরশীল, দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। আপনি দেখেন যদি এতটুকু চিন্তা করেন তাহলে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। এ যদি প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেয় তখন কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যদি বলে আমি ছেলেটিকে চিনি যে আমার কলমটা চুরি করেছে, হ্যাঁ, আমি যদি প্রিন্সিপাল ক্লজকে অ্যাড করি সাবঅর্ডিনেট ক্লজের সাথে তখন কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের অর্থটা প্রকাশ পায়। তাহলে আমি কি বলতে পারি না সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল? বলতে পারি। এর মানে দ্বিতীয় শর্তটা প্রমাণ করা সম্ভব। তৃতীয় শর্তটা আসুন, প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তথ্য প্রদান করে। আই নো দা বয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই বয় যদি আমি এখানেই থেমে যাই সেন্টেন্স কিন্তু মিনিংফুল। তারপরও এই সেন্টেন্স সম্পর্কে কোন একটা যদি তথ্য দিতে চান তখন কিন্তু আমরা ক্লজ মার্কার ব্যবহার করে অন্য একটা ক্লজ গঠন করি। ওই ক্লজ মার্কার যুক্ত যে ক্লজটা এখানে দেওয়া আছে সেটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা বলতে পারি হু স্টোল মাই পেন, এটা না বললেও যেমন সেন্টেন্স মিনিংফুল, তবে বললে কি হয়, যদি আমি এই অংশটা নিয়ে আসি, এর আনা মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে কোন একটা তথ্য দেওয়া। কারণ আমি কি বলেছি? আই নো দা, আমি ছেলেটিকে চিনি, ওকে ফাইন, এখানেই শেষ। তারপরে যখন আমি বলবো হি স্টোল মাই পেন,
এটা বলার মানে হচ্ছে যে আমার কলমটি চুরি করেছে, এর মানে আমি প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে কিন্তু একটা তথ্য প্রদান করেছি। পরে আসুন, ক্লজ মার্কার থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই যে আন্ডারলাইন কৃত যে অংশটা, এই অংশের শুরুতেই কিন্তু কি আছে, হু আছে, আর হু হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এটা কিন্তু অবশ্যই একটা ক্লজ মার্কার। আপনারা দেখতে পাচ্ছেন ক্লজ মার্কারের পরে সাবজেক্ট না থেকে সরাসরি ভার্ব এসেছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজে কিন্তু সাবজেক্টের পরে ডিরেক্ট একটা কি আসবে, ভার্ব আসবে। বাট সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু কখনোই আপনি দেখবেন ভার্ব দিয়ে শুরু হবে, বাট সাবজেক্ট থাকবে না। কি থাকবে এখানে, সাবজেক্টের জায়গায় থাকবে একটা ক্লজ মার্কার। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কোনো সমস্যা থাকার কথা না। এখন অনেকে লিখছেন রেড কালার ইউজ করতে, আমি কোথায় যাব? ওকে, যদি বুঝে থাকেন তাহলে লিখেন ফোর ডান, অথবা আপনারা লিখবেন এস অথবা ডি ডান। মানে এস মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ডি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এস সি ডান অথবা ডিপেন্ডেন্ট ক্লজ ডান। বলেন কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা থাকলে বলেন, তাহলে আমরা আনসার হিসেবে কি নেব বলুন তো? আই নো দ্য বয় হু স্টোল মাই পেন, এখানে আমরা কি বলতে পারি, এটি সাবঅর্ডিনেট ক্লজ আবার ডিপেন্ডেন্ট ক্লজ দুটোই। তাহলে আমরা আনসার হিসেবে নিব অপশন ডি। এখানে আনসার হবে অপশন ডি, দুটোই বলা যায়। সবাই বুঝছেন কিনা বলেন? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। ওকে, ঠিক আছে। আমি নিজে একজন ব্ল্যাক মানুষ, সেই জন্য ব্ল্যাকটা ইউজ করতে থাকি, এটাই ভালো লাগছে। মাঝে মাঝে একটু রেড নিতে হবে মার্ক করার জন্য। আমি কি নেক্সটে যেতে পারি? ওকে ফাইন, নেক্সটে যাচ্ছি। পরেরটা দেখুন, আই থ্রু দ্য স্টোন বাট ইট মিসড দ্য ডগ। এবারে আপনি দেখতে পাচ্ছেন আন্ডারলাইনকৃত অংশটা কোন ক্লজ সেটা জানতে চাওয়া হয়েছে। মেইন ক্লজ, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অপশন বি ডিপেন্ডেন্ট ক্লজ, অপশন সি প্রিন্সিপাল ক্লজ, অপশন ডি কোঅর্ডিনেট ক্লজ। আপনি একটু মাথায় রাখবেন এটা, যে আমরা চাইলেই কিন্তু সহজেই কিন্তু আমরা অপশন বাদ দিয়ে দিতে পারি। দেখেন এটা তো মেইন ক্লজ না, মেইন ক্লজ কোনটা, আই থ্রু দ্য স্টোন, সাবজেক্ট আছে ভার্ব আছে, এর মানে আমি বলতে পারি এটা হচ্ছে মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমাকে তো এটা জানতে চাওয়া হয়নি, আমাকে জানতে চাওয়া হয়েছে একটা ক্লজ মার্কার যুক্ত যে অংশ সেটার আনসার জানতে চাওয়া হয়েছে। একটু আগে আমরা লিখেছিলাম কি বলুন তো, লিখেছিলাম কিছু ক্লজ মার্কার থাকবে যারা কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা বলতে পারি কি তাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখুন তো ওখানে কি বাট লেখা ছিল? ছিল না। তার থেকে মজার বিষয় হচ্ছে আমরা বলেছিলাম সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবজেক্ট থাকবে না, থাকে কি ভার্ব। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাটের পরে কিন্তু একটা সাবজেক্ট আছে। ওকে, আচ্ছা কি বলেছি, বাটের পরে একটা সাবজেক্ট আছে। তো এটা আছে, এখানে সাবজেক্ট আছে কি আছে না, এটার থেকে মজার বিষয় হচ্ছে আপনি এখন পড়বেন কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যদি আপনি মুখস্থ করতে পারেন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশন যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ক্লজ আইডেন্টিফাই করা। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন কারা, এন্ড, অর, বাট, নট অনলি, বাট অলসো, এলস। আদারওয়াইজ আর লিখলাম না। এই যে কনজাংশন গুলো লিখেছি আমি, এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে দেখবেন একটা অংশ, সেন্টেন্সের যে কোনো একটা অংশ এদের দ্বারা শুরু হবে। তো আপনি আই থ্রু দ্য স্টোন বাট ইট মিসড দ্য ডগ, এই সমগ্র অংশটাকে বলা হয় একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের একটা অংশ কিন্তু এদের দ্বারা শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাট, এটা। তাহলে যাদের দ্বারা শুরু হয়েছে মানে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হয়েছে, তাহলে আপনি এটাকে ডিরেক্ট কি বলতে পারেন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যেই ক্লজ শুরু হয় তাকে আপনি কি বলবেন, কোঅর্ডিনেট ক্লজ। খুব বেশি কঠিন না, একদমই সহজ। আশা করি সবাই ক্লিয়ার, 5 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন।
পরেরটা দেখেন, আই নো দ্যাট হি পাস্ট। আই নো দ্যাট হি পাস্ট, এটা কোন ক্লজ হবে? আপনি দেখতে পাচ্ছেন অপশনে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কিছুই নেই, আছে একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আপনার কাছে প্রশ্ন হতে পারে, তাহলে এরা কি সাবঅর্ডিনেট ক্লজ অথবা মেইন ক্লজ কিছুই না? দেখুন, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এটি 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কারা? যেমন নাউন ক্লজ, আমি এখানে লিখি, এখানে 2 নাম্বারটা লিখি। 1 নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা একটু আগে পড়েছি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো প্রথমে আমরা নাউন ক্লজটা একটু পড়বো। কি পড়বো? নাউন ক্লজটা পড়বো। নাউন ক্লজ দেখেন কিছু তথ্য, সেটা হচ্ছে মেইন ভার্ব এর পরবর্তী ক্লজ। আর একটা তথ্য লিখলাম আমি, অ্যাডজেক্টিভ পরবর্তী ক্লজ। আর একটা তথ্য লিখলাম, আন্ডারলাইন। আপনারা এখন অনেক কিছু বুঝবেন না, না বোঝানো পর্যন্ত। আন্ডারলাইন করা অংশের পরিবর্তে আইটি ইট, আইটি ইট ব্যবহার করলে এবং অর্থ ঠিক থাকলে, নাউন ক্লজ। দেখেন আমি কি লিখেছি, আমি 3টা তথ্য লিখেছি। আমি তিনটা তথ্য লিখেছি। কি লিখেছি? আমি লিখেছি আপনি মেইন ভার্ব পরবর্তী যে ক্লজটা থাকবে সেটাকে আপনি নাউন ক্লজ বলতে পারেন, অ্যাডজেক্টিভ পরবর্তী যে ক্লজটা থাকবে সেটাকে আপনি নাউন ক্লজ বলতে পারেন। আপনি আন্ডারলাইন করা যে অংশটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন করা অংশ, এটার পরিবর্তে যদি আপনি আইটি ইউজ করেন এবং তাতে যদি অর্থ ঠিক থাকে, অর্থ যদি উল্টাপাল্টা না হয়, তাহলে আপনি এই অংশটাকে আপনি নাউন ক্লজ বলতে পারেন। দেখেন, আই নো দ্যাট হি পাস্ট, সে যে পাস করেছে এটা আমি জানি। আমি সে পাস করেছে এটা আমি জানি, এটা না বলে আমি লিখবো আই নো ইট। আমি বলবো আই নো ইট, এর মানে অর্থ কিন্তু পরিবর্তন হয়নি, অর্থ কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি, অর্থ কিন্তু ঠিক আছে। সোনিয়া হক 41 মিনিট শেষ, আপনি অনেক পরে এসেছেন। আপনি এর আগেও এই ক্লাসটা চেয়েছিলেন কোনো একটা লাইভ ক্লাসে, যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ এর উপর ক্লাস নেওয়া হোক, বাট আপনি লেট করেছেন। দেখুন যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা যে অংশটা রয়েছে এর পরিবর্তে আমি কি ইউজ করতে পারছি? ইট ইউজ করতে পারছি। এর মানে আই নো ইট। তাহলে কিন্তু সেন্টেন্সে অর্থের পরিবর্তন হচ্ছে না। তাহলে এরকম যদি কোনো ক্লজ আসে তাকে আমি ডিরেক্ট কি বলতে পারি? আমি বলতে পারি এটা নাউন ক্লজ। পাশাপাশি এটা বলতে পারি মেইন ভার্ব। আপনারা দেখতে পাচ্ছেন নো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব পরবর্তী যে ক্লজ সেটাকে আমরা কি বলবো? অবশ্যই বলবো এদেরকে নাউন ক্লজ। সহজ কথা, সেটা হচ্ছে আমি আন্ডারলাইন করা অংশটাকে ইফ দ্বারা রিপ্লেস করলে অর্থের পরিবর্তন হয় না, অর্থ আগেরটাই থেকে যায়। যদি এমন কোনো ক্লজ আমাদের সামনে আসে তাদেরকে আমরা অবশ্যই নাউন ক্লজ বলবো। হ্যাঁ, বনলতা সেন, ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সবাই ক্লিয়ার। বলুন 6 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা আনসার হিসেবে কোনটা নিব? আনসার হিসেবে নিব নাউন ক্লজ। সবাই ক্লিয়ার কিনা বলেন?
আমরা নাউন ক্লজটা পড়েছি। সবাই কি বুঝতে পেরেছেন? এরপর আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা দেখব। অ্যাডজেক্টিভ ক্লজটা একদম সহজ, আমি জাস্ট এখানেই লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ কি। নাউন এর পরের ক্লজ, আগেও থাকতে পারে, আমি এখানে পরে লিখলাম। আচ্ছা, এখানে জায়গার সংকট, এখানে আমি না লিখি, এখানে লিখবো না যেহেতু স্পেস সমস্যা। ওকে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হি ইনফর্মস দ্যাট দ্য বয় ইজ আ থিফ। বলুন এখানে আনসার কি হবে? আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ পড়াবো একটু পরে, এরকম প্রশ্ন আসবে। হি ইনফর্মস দ্যাট দ্য বয় ইজ আ থিফ। আপনি যদি নর্মালি চিন্তা করেন, আপনি দেখতে পাচ্ছেন ইনফর্মস, এটা একটা মেইন ভার্ব, এটা মেইন ভার্ব। ইনফর্মসটা কি বলেন তো? মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা কি বলেছি, মেইন ভার্বের পরে যদি কোনো ক্লজ আসে সেটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে মেইন ভার্বের পরে যে অংশটা আছে সেই অংশটাকে যদি আপনি আইটি ইট দ্বারা রিপ্লেস করতে পারেন তাহলে সেটাকে নাউন ক্লজ বলবেন। আরো একটা টেকনিক শিখিয়ে দেবো এখন আমি, ওটা আমার একটু আগে মনে ছিল না, এখন মনে পড়েছে। দেখেন, আমি যদি বলি হি ইনফর্মস ইট, এই ছেলেটা যে চোর সেটা এই ছেলেটা বা উনি বা তিনি জানিয়েছেন। এই ছেলেটা যে চোর এটা তিনি ইনফর্ম করেছেন, হি ইনফর্মস ইট, এর মানে তিনি এটা জানিয়েছেন। তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিং ঠিক থাকে। এর মানে আমি আইটি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, তাহলে আমি কি বলতে পারি? নাউন ক্লজ বলতে পারি। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে, আপনি দেখবেন আন্ডারলাইন করা ছাড়া যে অংশটা আছে এটা দিয়ে যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করা না যায়, ডিরেক্ট কোনো চিন্তা করবেন না, সেটাকে বলা হয় নাউন ক্লজ। আপনি দেখেন তো, হি ইনফর্মস, যদি আপনি এখানে থেমে যান, পরিপূর্ণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। যেহেতু পাচ্ছে না, আপনি এটাকে বলবেন নাউন ক্লজ। একদম সহজ একটা কথা। আন্ডারলাইন করা ছাড়া অংশটা দিয়ে যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করা না যায় তাহলে আপনি সেটাকে বলবেন নাউন ক্লজ। এটা লিখে রাখুন। আমি আবারও বলছি, আন্ডারলাইন করা ছাড়া অংশটি দিয়ে যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করা না যায় তাহলে আপনি সেটাকে কি বলবেন? নাউন ক্লজ বলবেন। খাদিজা আফরিন কি লিখেছেন? 7C ফাইন, শান্তির বার্তা, অসাধারণ তো, শান্তির বার্তা, হ্যাঁ। বনলতা সেন নাউন ক্লজ, ওকে। জান্নাতুল ফেরদাউস 7C, অচিন্ত মন্ডল 7C নাউন ক্লজ, সোনিয়া হক নাউন ক্লজ, ওকে। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। টেল মি দ্য প্লেস হোয়ার শি লিভস। নাউনের পরবর্তী ক্লজ তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন পরবর্তী ক্লজ। নাউন পরবর্তী ক্লজ, দেখুন এখানে পরবর্তী না থেকে আগেও থাকতে পারত। এক কথায় নাউনের আগে বা পরে যে ক্লজটা থাকবে সেটাকে আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ ক্লজ। দেখুন প্লেস, এটা হচ্ছে একটা কমন নাউন। প্লেস হচ্ছে কমন নাউন, দ্যাট মিনস নাউন। আপনি সংক্ষেপে এটা জানবেন যে প্লেস হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে বা পরে যে ক্লজ থাকবে, চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই সঠিকভাবে আনসার করবেন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু মাথায় রাখবেন নাউনের পরে এসেছে একটা ক্লজ, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আপনি এটাকে ডিরেক্ট আনসার করবেন অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নে আনসার হিসেবে নিতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? লাইভ ক্লাসটা শেয়ার দিয়েছেন কে কে বলুন? নিজের টাইম লাইনে কে কে শেয়ার দিয়েছেন? অনেকে পরে এসেছেন, একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে পরে নিজেও একবার দেখতে পারেন। চলুন পরের প্রশ্নটা দেখি। ইউ মে গো হোয়ার ইউ ওয়ান্ট। ইউ মে গো, আপনি যদি বলেন ইউ মে গো হোয়ার ইউ ওয়ান্ট, দেখুন তো এই অংশটা দ্বারা পরিপূর্ণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে? ইউ মে গো, তুমি যেতে পারো, পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে কিনা বলেন? পাচ্ছে তো। আমি বলেছিলাম পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ না পেলে নাউন ক্লজ, যদি না পায় তাহলে আপনি কি করবেন? নাউন ক্লজ আনসার করবেন। যদি কোনোভাবে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায় তখন অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, যে তথ্যগুলো লিখে দিচ্ছি এগুলো আপনারা লিখে রাখেন।
আন্ডারলাইন করা ছাড়া অংশটি, যেখানে আন্ডারলাইন করা নেই সেই অংশটি দিয়ে যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আপনি দেখতে পাচ্ছেন ইউ মে গো, যদি আপনি কাউকে বলেন ইউ মে গো, এর মানে কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, ইউ মে গো মানে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে আপনি ডিরেক্ট বলতে পারেন এটাকে আমি কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। পাশাপাশি আরো একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনি যদি এই অংশটাকে, মানে যেখানে আন্ডারলাইন করা আছে এই অংশটাকে হিয়ার, HER হিয়ার অথবা দেয়ার দিয়ে রিপ্লেস করতে পারেন, তাহলেও কিন্তু আমি আন্ডারলাইন করা অংশটাকে আমি কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আমি কিন্তু বলতে পারি ইউ মে গো দেয়ার, দ্যাট মিনস আমি এই অংশটাকে, তুমি যেখানে খুশি সেখানে যাও, সেটা না বলে আমি যদি বলি ইউ মে গো দেয়ার, তুমি সেখানে যাও, তাহলে আমি দেয়ার দিয়ে রিপ্লেস করলে কিন্তু সেন্টেন্স কিন্তু মিনিংলেস নয়, মিনিংফুল হয়। মিনিং যাই থাকুক, সেন্টেন্সের মিনিংটা যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায়, এক কথা যদি মিনিংফুল হয়, তাহলেও কিন্তু আমরা কি বলতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। তাহলে আমি এভাবে লিখতে পারি, আন্ডারলাইন করা অংশকে হিয়ার অথবা দেয়ার দিয়ে রিপ্লেস করা যায়, রিপ্লেস করা যায়। সর্বোপরি সহজ ভাষায় একটা কথা মাথায় রাখবেন, আপনি আন্ডারলাইন করা যে অংশটা রয়েছে এটা বাদে যে অংশটা রয়েছে, দেখুন তো আন্ডারলাইন করা যে অংশটা আছে এটার বাহিরে যে অংশটা, এক কথা আপনি মাথায় রাখবেন প্রিন্সিপাল ক্লজ। আমি সহজ করে দিচ্ছি, পিসি কে, পিসি মানে কি দেখেন তো, ইউ মে গো, এখানে সাবজেক্টের পর একটা ভার্ব আছে, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কে কখন, দ্যাট মিনস হোয়েন, কোথায়, দ্যাট মিনস হোয়ার, কেন, হোয়াই, কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করা গেলে প্রশ্ন করা যায়, ডিরেক্ট এটা লিখেন প্রশ্ন করা যায়। আমি কি লিখেছি, সর্বোপরি যে তথ্যটা লিখেছি সেটা হচ্ছে পিসি কে মানে প্রিন্সিপাল ক্লজ কে, এই যেখানে আন্ডারলাইন করা নাই এই অংশটাকে কিন্তু বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ কে আপনি 4টা শব্দ দিয়ে প্রশ্ন করতে পারবেন, সেটা হচ্ছে কখন, কোথায়, কেন, কিভাবে। শুধু প্রশ্ন করলেই হবে না, প্রশ্ন করলে যদি আনসার পাওয়া যায় তবেই কেবল আপনি বলতে পারবেন যে আনসারটা পেয়েছেন, সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ইউ মে গো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে আপনি এই অংশটাকে ইউ মে গো, এই অংশটাকে আপনি কখন, কোথায়, কেন, কিভাবে এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করুন তো। ইউ মে গো, তুমি যেতে পারো, কখন, আমি আনসার পাচ্ছি না, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু আনসার পাচ্ছি, যেখানে খুশি সেখানে, তাহলে আমি বলতে পারি আমি যেহেতু আনসার পেয়েছি 4টা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থেকে যদি আনসার পাই, তাহলে আমি সেই আনসারটাকে বলবো কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি এই যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যের আঙ্গিকে পড়ুন, আপনি অন্য কোনো চিন্তা করার দরকার নেই, আপনি এই তথ্যের আঙ্গিকে জাস্ট একবার শেষ করুন। আপনাকে এই যে ক্লজ রয়েছে, ক্লজ রিলেটেড যে প্রশ্নগুলো হয় পরীক্ষায়, সেখানে কিন্তু আপনার কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। যদি 9 বুঝতে পারেন তাহলে লিখেন 9 বা 9 ডান। তাহলে আমরা আনসার হিসেবে কোনটা নিব বলুন তো, অ্যাডভার্বিয়াল ক্লজ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, কারণ ইউ মে গো এটা দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে। সহজ কথা, যদি প্রিন্সিপাল ক্লজ দিয়ে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায়, তাহলে প্রিন্সিপাল ক্লজের পরে যে আন্ডারলাইন করা অংশটা থাকবে সেই অংশটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। চলুন নেক্সট দেখি। প্লিজ লিসেন টু হোয়াট আই সে, দয়া করে শোনো যেটা আমি বলছি, মানে আমি যে অংশটা বলছি এটা দয়া করে শোনো। ওকে, তাহলে 9 নম্বর প্রশ্ন কি হতে পারে,
প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন আমরা প্রিন্সিপাল ক্লজ কেন বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে একটা ক্লজ মার্কার আছে। প্রিন্সিপাল ক্লজ কখনোই ক্লজ মার্কার দিয়ে শুরু হয় না। পরে আসেন কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের মধ্যে যে কনজাংশন গুলো থাকে সেটাও কিন্তু এই আন্ডারলাইন করা অংশের মধ্যে নেই, তাহলে আমরা কিন্তু কোঅর্ডিনেট ক্লজও বলতে পারি না। এরপর আসুন নাউন ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা নিচ থেকে আসবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা যায় কিনা। অ্যাডভার্বিয়াল ক্লজ কেন বলা যাবে বা বলা যাবে না কেন? দেখুন আমরা জানি প্রিন্সিপাল ক্লজ যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। চলুন তো দেখি তো, প্লিজ লিসেন টু, দয়া করে শোনো। পরিপূর্ণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে না? আপনার কাছে কিন্তু এখন মনে হচ্ছে আমি কি শুনবো। আমার তো আগ্রহ থেকে যায়, আমি পরিপূর্ণভাবে মনে অর্থটা প্রকাশ পাচ্ছে না প্রিন্সিপাল ক্লজ থেকে, তাহলে আমি বলতে পারি এটা অ্যাডভার্বিয়াল ক্লজও না। অথবা আপনি আন্ডারলাইন করা অংশকে হিয়ার বা দিয়ার দিয়ে রিপ্লেস করতে পারেন কিনা একটু চেষ্টা করে দেখুন। প্লিজ লিসেন টু হিয়ার হচ্ছে না, প্লিজ লিসেন টু দেয়ার এর মানে রিপ্লেস করতে পারছে না। বাট আপনি যদি হোয়াট আই সে এই অংশটাকে আইটি ইট দিয়ে রিপ্লেস করেন তাহলে কিন্তু সেন্টেন্স মিনিংফুল। আমি যদি বলি প্লিজ লিসেন টু ইট, দয়া করে এটা শোনো, এর মানে কিন্তু আমি আইটি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, তাহলে আমি কি বলতে পারি? এটা হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পেরেছেন আপনারা? কি অবস্থা বলেন তো, একটু গল্প করি। বলেন 10 নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা? সবার ঈদ কেমন ছিল একটু কমেন্টে লিখেন তো। আবার তো একটা অকেশন চলে এসেছে, 14 এপ্রিল। 14 এপ্রিল একটা ক্লাস হলে কেমন হয় এটা বলেন, আগে এটা শুনতে চাচ্ছি। ওই দিন একটা ক্লাস হলে কেমন হয়? ওকে, তাহলে চলুন আমরা পরের প্রশ্নটা দেখবো। ওকে, হ্যাঁ অনেকেই লিখেছেন আলহামদুলিল্লাহ। কেউ কেউ সোনিয়া হক লিখেছেন কি বিজি ঈদ ডে। ওকে ফাইন, বিজি থাকাটাই স্বাভাবিক এবং বিজি থাকবেন এটাই আসলে প্রত্যাশা ছিল। রিক্তা আক্তার রান্নাঘরে ছিলাম, মেহমান কেবল গতকাল গেল। ওকে, এটাও খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, সবার ভালো কেটেছে ঈদ, এটা শুনেও ভালো লাগছে। ওকে, আসুন এবার আমরা দেখবো 11 নম্বর প্রশ্নটা। 11 নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখি চলুন। এহসানুল ইসলাম, ক্লাস করতে থাকুন, কোনো সমস্যাকে আর সমস্যা মনে হবে না, সমস্যা আসলেই সহজ হয়ে যাবে। ওকে, আপনারা আরিফ খান লিখেছেন বেকারদের কোনো উৎসব নেই, না উৎসব পালন করতে হবে। এজন্য পালন করতে হবে নিজেকে ভালো রাখার জন্য, মাঝে মাঝে একটু বিনোদনের দরকার আছে, একটু ফ্রেশের দরকার আছে। আপনি নিজেকে যদি একটু মাইন্ড ফ্রেশ না দিতে পারেন তাহলে পড়াশোনা করে মজা পাবেন না। ওকে, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল কাম। প্রশ্ন হলো সে কখন আসবে। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল কাম, প্রশ্নটা হলো সে কখন আসবে। আপনারা মাঝে মাঝে কিন্তু কোথাও গিয়ে কাউকে জিজ্ঞেস করেন যে ধরুন আপনার ফ্রেন্ড কখন আসবে, সেটা গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন হলো সে কখন আসবেন। এখনো ঈদের ভাইব পাচ্ছেন? এই যে দেখেন আমি একটা ঈদের শার্ট পরে আছি, তাহলে ঈদের ভাইব তো থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তো ঈদের শার্ট পরে আছি, গিফট পেয়েছি, চাইলে আপনারা দুই একটা দিতে পারেন। আমি নিজে কিছুই কেনাকাটা করিনি, আলহামদুলিল্লাহ অনেক গিফট পেয়েছি, তাতে আসলে দরকার হয় না, এজন্য নিয়ে নি। আর রনি মজুমদার, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল কাম, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ? দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ যদি হতে হতো তাহলে আপনাকে এখানে একটা নাউন দরকার ছিল, নাউনের পরের ক্লজটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। বাট একটা ভার্ব যদি থাকে, মেইন ভার্ব পরবর্তী ক্লজকে বলা হয় নাউন ক্লজ। দ্য কোশ্চেন এটা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে একমাত্র ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই। সাইমা নাইম, ওয়ালাইকুম সালাম, নিবন্ধন ফি কত? এটা আমি বলতে পারবো না আপু, আপনি অফিসে যোগাযোগ করবেন। ওকে, কি বলেছি? সাবজেক্টের পরে একটা ভার্ব, সেই ভার্বটা হচ্ছে ইজ, এবং ইজ এখানে ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, ইজের পরিচয় অক্সিলারি ভার্ব। বাট আমরা এই সেন্টেন্সে ইজকে কি বলবো? মেইন ভার্ব, কারণ ইজ ছাড়া এই সেন্টেন্সে অন্য কোনো ভার্ব নেই। তো আমরা জানি মেইন ভার্ব পরবর্তী যে ক্লজ তাকে বলা হয় নাউন ক্লজ। আপনি আন্ডারলাইন করা ছাড়া যে অংশটা রয়েছে এই অংশটাকে মনে মনে বাদ দিন তো। আপনি যদি বলেন দা কোশ্চেন ইজ, পরিপূর্ণভাবে কি মনে অর্থ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না, তাহলে আমি কি বলেছিলাম?
আন্ডারলাইন করা ছাড়া যে অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ না পায়, এটা একটা শর্ত ছিল, তাহলে নাউন ক্লজ। আবার কি বলেছিলাম, আন্ডারলাইন করা ছাড়া যে অংশটা রয়েছে সেই অংশে সাবজেক্টের পরে যদি ডিরেক্ট মেইন ভার্ব চলে আসে, তাহলে সেই অংশের পরবর্তী ক্লজকে কি বলা হয়, নাউন ক্লজ বলা হয়। পাশাপাশি এটা বলেছিলাম, আন্ডারলাইন কৃত অংশের পরিবর্তে যদি আপনি আইটি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন, তাহলে সেটাকে কি বলা হয়, নাউন ক্লজ বলা হয়। তো আমি যদি বলি দা কোশ্চেন ইজ ইট, রিপ্লেস করা যায়, আপনি চাইলেই করতে পারবেন। প্রশ্ন হলো এটা, কোনটা এটা পরে দেখা যাবে। দা কোশ্চেন ইজ ইট, প্রশ্ন হলো এটা, কি প্রশ্ন ছিল আপনার, সে কখন আসবে। এর মানে আমরা বলতে পারি এটা হচ্ছে নাউন ক্লজ। বারবার প্রশ্ন রিপিট করার একটাই কারণ, যে আপনাকে একটু রিভিশন দেওয়াচ্ছি আমি, যাতে খুব সহজেই মনে রাখতে পারেন। তাহলে আমরা 11 নম্বর প্রশ্ন আনসার হিসেবে কি নিব, নাউন ক্লজ নিব। চলুন পরের প্রশ্নটা দেখি। Since he is strong, he can carry the bag. আমরা একটু আগে পড়েছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজে কখনো কখনো since, as, when, though, although, এই whenটাকে আপনি এভাবে নেবেন যে কখন, কোথায়, কেন, কিভাবে। এক কথায় আপনি সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো যুক্ত ক্লজ যদি কখনো সামনে চলে আসে, এদেরকে বলবেন অ্যাডভার্বিয়াল ক্লজ। সিন্স হি ইজ স্ট্রং, হি ক্যান ক্যারি দ্য ব্যাগ। আপনি এই আন্ডারলাইন করা অংশটাকে মনে মনে বাদ দিন, এবার বলুন হি ক্যান ক্যারি দ্য ব্যাগ, সে ব্যাগটা ক্যারি করতে পারে। এটা দিয়ে পরিপূর্ণভাবে মনের অর্থ প্রকাশ পায় কিনা আপনার কিছুই জানার দরকার নেই, আপনার কোনো রুলস মুখস্থ করার দরকার নেই, শুধু এতটুকু মাথায় রাখুন, প্রিন্সিপাল ক্লজটা দিয়ে, মানে এটা তো প্রিন্সিপাল ক্লজ, পিসি, প্রিন্সিপাল ক্লজ, এটা দিয়ে পরিপূর্ণভাবে মনে অর্থ প্রকাশ পাচ্ছে কিনা। হ্যাঁ, প্রকাশ তো পাচ্ছে। হি ক্যান ক্যারি দ্য ব্যাগ, সে ব্যাগটা ক্যারি করতে পারে, এর মানে কি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আর কোনো স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই। আমি তাহলে আন্ডারলাইনকৃত অংশকে কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। এর থেকে সহজ ওয়ে আমার জানা নেই। বনলতা সেন লিখেছেন দা কোশ্চেন ইজ দেয়ার, প্রশ্ন হয় এখানে, না বনলতা সেন, এটা হচ্ছে না, মিনিংফুল না। মিনিংফুল না হওয়ার কারণে আমরা এটাকে নিতে পারছি না। আশা করি 12 নম্বরটা বুঝতে পেরেছেন। 12 বুঝতে পেরেছেন কিনা বলেন, যদি বুঝে থাকেন তাহলে লিখেন 12 ডান। যদি 12 নম্বরটা বুঝে থাকেন তাহলে লিখেন 12 ডান। শান্তির বার্তা 12 এ, হ্যাঁ ফাইন। আরিফ খান 12 এ, জান্নাতুল ফেরদৌস 12 এ। বারো বুঝতে পেরেছেন আপনারা, একটু কমেন্টে জানাবেন 12 বুঝতে পেরেছেন কিনা। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। I am sure that he will get a good job. I am sure that he will get a good job. আমি শিওর যে তিনি একটা ভালো চাকরি পাবেন। এটা আমি আপনাদের নিয়ে শিওর। এই সেন্টেন্সটা আমি আপনাদেরকে উৎসর্গ করে দিলাম যে আই এম শিওর দ্যাট হি উইল গেট এ গুড জব, মানে আই এম শিওর দ্যাট ইউ উইল গেট আ গুড জব। আমি শিওর আপনারা একটা চাকরি পাবেন ইনশাল্লাহ। তো দেখুন, আপনাকে বলা হয়েছে আন্ডারলাইনকৃত অংশটা কোন ক্লজ। আপনি প্রথমত চিন্তা করবেন নাউন ক্লজ বলা যায় কিনা। নাউন ক্লজ বলতে হলে আপনাকে কি চিন্তা করতে হবে, যে পরবর্তী যে ক্লজটা আছে সেটা আইটি ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা। অথবা আপনি বলতে পারেন আই এম শিওর, এই প্রিন্সিপাল ক্লজ দিয়ে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায় কিনা। দেখেন আই এম শিওর, এটা দিয়ে কি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে। আই এম শিওর দ্যাট মিনস আমি নিশ্চিত। এই যে আমি নিশ্চিত, এর মানে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে না। আপনাকে কিন্তু কেউ প্রশ্ন করতে পারে আমি নিশ্চিত, এর মানে আমি কোন বিষয়ে নিশ্চিত, আমি কেন নিশ্চিত, আমি কি নিয়ে নিশ্চিত আছি। এর মানে কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে না। পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ না পাওয়া মানেই হচ্ছে পরের অংশটা নাউন ক্লজ। পাশাপাশি আপনি কিন্তু দ্যাট হি উইল গেট আ গুড জব, এটাকে কিন্তু আপনি কি করতে পারেন, আইটি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। কিভাবে পারেন, আই এম শিওর ইট, মানে আমি এটা নিয়ে নিশ্চিত। আই এম শিওর ইট, আমি এটা নিয়ে নিশ্চিত, অথবা আমি এই বিষয়ে নিশ্চিত। যেভাবেই চিন্তা করুন না কেন,
আমি কিন্তু ইট দিয়ে রিপ্লেস করতে পারছি। পাশাপাশি কি বলতে পারি, এখানে আই এম শিওর দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, মানে প্রিন্সিপাল ক্লজ দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। যেহেতু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে না, তাহলে আমি কি বলবো, নাউন ক্লজ বলবো। অপশন ডি হচ্ছে 13 নম্বরের সঠিক উত্তর। যাদের ক্লজ নিয়ে সমস্যা ছিল একটু কি সলভ হয়েছে কিনা একটু বলেন তো আমাকে কমেন্টে, নাকি আরো আলোচনা করতে হবে? কিছুটা কি সমস্যার সমাধান হয়েছে, কিছুটা কি ইজি মনে হচ্ছে, অথবা আপনার কাছে একটু কমফোর্টেবল মনে হচ্ছে কিনা, বা একটু রিল্যাক্স ফিল হচ্ছে কিনা, যে না মোটামুটি মনে হচ্ছে আমি পারবো, এমন কিছু মনে হচ্ছে কিনা? তাহলে ধরে নিব আপনি আস্থার জায়গায় আছেন, মানে আপনি পারবেন। আপনার কনফিডেন্স লেভেলটা একটু বেড়েছে কিনা বলেন ক্লজ নিয়ে। He explained me why she did so. He explained me, তিনি আমাকে ব্যাখ্যা করেছিলেন, why she did so, কেন সেটা করেছিল সেটা তিনি আমাকে ব্যাখ্যা করেছিলেন। দেখেন আমি আন্ডারলাইন ছাড়া অংশটাকে একটু চিন্তা করি, মানে প্রিন্সিপাল ক্লজটা নিয়ে একটু চিন্তা করব। পিসি প্রিন্সিপাল ক্লজ, হি এক্সপ্লেইন মি, তিনি আমাকে ব্যাখ্যা করেছিলেন, এর মানে পরিপূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণভাবে অর্থটা প্রকাশ পাচ্ছে। ওকে, পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি হোয়াই শি ডিড সো, এখানে কিন্তু কখন কোথায় কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে একটা আনসার পাই। হোয়াই শি ডিড সো, হি এক্সপ্লেইনড মি, তিনি আমাকে ব্যাখ্যা করেছিলেন। আপনি এই অংশটাকে কখন কোথায় কেন কিভাবে দিয়ে প্রশ্ন করেন তাহলে একটা আনসার পাবেন। কেন ব্যাখ্যা করেছিল, কারণ তিনি এই কাজটা কেন করেছিলেন সেটা। তো আমি যে কোনো ভাবেই প্রশ্ন করি না কেন, আমি কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজই পাচ্ছি। সহজভাবে যদি প্রশ্ন করি তাহলে আমি বলতে পারি এই প্রিন্সিপাল ক্লজ দিয়ে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে। পাশাপাশি আমি প্রিন্সিপাল ক্লজকে যদি কখন কোথায় কেন কিভাবে, সে কেন আমাকে ব্যাখ্যা করেছিল, কারণ সেটা করেছিল, এই কাজটা করেছিল বলেই সে আমাকে এটা ব্যাখ্যা করেছে, তাহলে আমি বলতে পারি কি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। 14 নম্বর প্রশ্নের আনসার হবে অপশন এ। চলুন 15 নম্বর প্রশ্নটা দেখি। As he is ill, he can't walk fast. As he is ill, he cannot অথবা can't walk fast। আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে as he is ill, as he is ill এই অংশটা কোন ক্লজে আছে? আমি ঠিক একটু আগে পড়িয়েছিলাম দো অলদো as since যুক্ত ক্লজ কোন ক্লজ? বলুন আনসার কি হবে, 15 নম্বর প্রশ্নের আনসার কি হবে? একটু আগে পড়িয়েছে, অনেকে আনসার দিয়েছেন। অঙ্কুশ ঘোষ আনসার দিয়েছেন, মোহাম্মদ আবরার আনসার দিয়েছেন, রিক্তা আক্তার ফাইন, সিয়াম ফারহান, তারান্নুম ধন্যবাদ, শেষের কবিতা নিস্তব্ধতা। ওকে, খাদিজা আফরিন। আপনাদের যদি মধ্যে যদি কেউ অফলাইনে ভর্তি হতে চান, ব্যাংকের কোচিং করতে চান, আমাদের এখানে একটা অ্যাড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা দিয়েছেন সঞ্জিদা আক্তার, উনি লিখেছেন আপনি চাইলে ফার্ম গেটে ভর্তি হতে পারেন, এখানে একটা অফারে ভর্তি চলছে, যদি কারো সম্ভব হয় ভর্তি হতে পারেন। ওকে ফাইন, আমরা জানি সিন্স অ্যাজ দো অলদো যুক্ত ক্লজ সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ওকে, তাহলে চলুন আমরা পরের ক্লজটা দেখি। দ্য ফ্রেজ, এর মানে আমরা ক্লজ পড়েছি, এতক্ষণ যা পড়েছি সেটা ছিল ক্লজ নিয়ে আলোচনা, এবার আমরা দেখব ফ্রেজ নিয়ে আলোচনা। এবার বলুন আমাকে, আপনারা ক্লজ নিয়ে যেভাবে ডিটেলস দেখেছেন, ফ্রেজ নিয়ে কিভাবে ডিটেলস দেখতে চাচ্ছেন, নাকি শুধু প্রশ্নের আনসার দিয়ে যাব? বলুন, আপনাদের চাওয়ার উপরে ডিপেন্ড করবে আমি কিভাবে বাকি অংশটা আলোচনা করব। ঠিক আপনারা যেভাবে বলবেন সেভাবেই পড়াবো। দ্য ফ্রেজ, ফ্রেজ মানে কি বলুন তো? কতগুলো শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দের অর্থ কি? শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ, কালেকশন অফ ওয়ার্ড অথবা বান্ডেল অফ ওয়ার্ড, এদেরকেই বলা হয় কি ফ্রেজ, বান্ডেল অফ ওয়ার্ড, অথবা আমরা কি বলতে পারি কালেকশন অফ ওয়ার্ড, এদেরকে কি বলা হয় শব্দগুচ্ছ বা ফ্রেজ। একটা ফ্রেজে কি থাকে? আ গ্রুপ অফ ওয়ার্ডস টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া, nouns and verbs to express certain idea, nouns and adjective to express certain idea, a group of related words
used as single parts of speech, বলুন আনসার কি হবে? অধরা ইসলাম ডিটেলস, ওকে। সিয়াম ফারহান কনসেপ্ট বুঝিয়ে পড়ালে ভালো হয়, ঠিক আছে। ওকে অঙ্কুশ ঘোষ, ওকে ঠিক আছে, ডিটেলসে পড়াবো। দেখুন আমি ডেফিনেশন কি বলে দিয়েছি, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, তাহলে আপনারা কিন্তু অপশন এটাকেই সঠিক উত্তর হিসেবে নিতে পারেন। আর গ্রুপ অফ ওয়ার্ডস, যেহেতু ডেফিনেশন আমি বলেই দিয়েছি, এটা হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যেটা একটা সার্টেন আইডিয়া প্রকাশ করে, তাহলে আমরা বলতে পারি 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ। সোনিয়া কি আনসার করেছেন? A group of related words used as single parts of speech, না এখানে তো পার্টস অফ স্পিচ বলা যাচ্ছে না, একটা সার্টেন আইডিয়া প্রকাশ করে। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি, আমরা জাস্ট ফ্রেজ কি সেটা দেখলাম। দ্য ব্লু স্কাই লুকস ভেরি নাইস, দেখেন ফ্রেজ কি সেটা দেখেছি, তাহলে আপনাকে প্রথমত জানতে হবে ফ্রেজ কত প্রকার। দেখুন ফ্রেজের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা নাউন ফ্রেজ শিখবো। নাউন ফ্রেজ কি আবার? দেখেন নাউন ফ্রেজ যদি আপনি শিখতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আন্ডারলাইন ছাড়া যে অংশটা রয়েছে, একটা সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন ছাড়া যে অংশটা রয়েছে সেই অংশকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে প্রাপ্ত আনসার। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবেন আপনি, সেই আনসারটাকে বলবেন নাউন ফ্রেজ। দেখেন আপনি এখানে আন্ডারলাইন করা আছে দ্য ব্লু স্কাই, এই অংশটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে লুকস ভেরি নাইস এই অংশটাকে প্রশ্ন করুন কি বা কাকে দিয়ে। ওকে, লুকস ভেরি নাইস দেখতে অনেক সুন্দর, কি দেখতে অনেক সুন্দর অথবা কাকে দেখতে অনেক সুন্দর, এই অংশটা নিয়ে একটু চিন্তা করুন তো, যে প্রশ্ন করলে আনসার পান কিনা। কি দিয়ে প্রশ্ন করলে কি আমরা আনসার পাচ্ছি? কি দেখতে অনেক সুন্দর, দ্য ব্লু স্কাই দেখতে অনেক সুন্দর, তাহলে আমি কি বলতে পারি? দ্য ব্লু স্কাই হচ্ছে নাউন ফ্রেজ। এর মানে আমি বলতে পারি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা আনসার পাওয়া যায়, সেই আনসারটা কি বলা হয়? নাউন ফ্রেজ। তো এটা হচ্ছে একদম ললিপপ টাইপের একটা টেকনিক বা সহজ উপায়। এছাড়া আরো কিছু টেকনিক বা সূত্র রয়েছে, যেমন এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের আগে, আগের বা পরের অংশ। এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের আগের অথবা পরের যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। দেখেন তো কিভাবে হয়। দ্য রিভার্স অফ বাংলাদেশ, দ্য রিভার্স অফ বাংলাদেশ আর বিউটিফুল, বাংলাদেশের নদীগুলো সুন্দর। দ্য রিভার্স অফ বাংলাদেশ আর বিউটিফুল, আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে এই যে 5টা ভার্ব লিখেছি আমি, বি ভার্ব, এই 5টা ভার্বের একটা ভার্ব হচ্ছে আর। তো এদের আগে বা পরে যে অংশটা থাকবে সেই অংশটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। তাহলে আপনি বলবেন দ্য রিভার্স অফ বাংলাদেশ, এই সমগ্র অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। দ্য রিভার্স অফ বাংলাদেশ, এই সমগ্র অংশটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। এখন আমরা কি দেখলাম? এর মানে আর এর আগের অংশটা পেয়েছি। আপনারা চাইলে আমি আর এর মানে এই যে বিভাব লিখেছি এর পরেও যে একটা নাউন ফ্রেজ হতে পারে সেটাও দেখাতে পারে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি। এর মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। এই যে ইজ পরবর্তী অংশ দা ক্যাপিটাল সিটি, এই সমগ্র অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। এর মানে আমরা কি বলতে পারি? বি ভার্বের আগে বা পরে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এদের আগে বা পরে যে অংশটা থাকে সেই অংশটা কি বলা হয়? নাউন ফ্রেজ। বনলতা সেন, হ্যাঁ মিলে যায়।
নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ মিলে যায়, বাট কথা হচ্ছে নাউন ফ্রেজে সাবজেক্ট থাকবে না, ভার্বও থাকবে না, কিন্তু নাউন ক্লজে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে। ওকে, প্রথম রুলসটা কি ছিল? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর আগে বা পরে যে ক্লজটা থাকবে সেটাকে, সরি, যে ফ্রেজটা থাকবে বা যে শব্দগুচ্ছ থাকবে বা যে অংশটা থাকবে তাকে আপনি কি বলবেন? নাউন ফ্রেজ বলবেন। আমি একটা এক্সাম্পল দিয়েছি কি, দ্য রিভার্স অফ বাংলাদেশ আর বিউটিফুল, এর মানে আর এর পূর্বে দ্য রিভার্স অফ বাংলাদেশ, এই সমগ্র অংশটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। পরের এক্সাম্পলটা কি ছিল? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি, এর মানে ইজ এর পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। আমি চাইলে আপনাদের আরো কিছু এক্সাম্পল দিতে পারি এবং কিছু রুলস দিতে পারি। সিমিলার করে পড়াবো। সিমিলার মানে কি? নাউন ফ্রেজের সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো একসাথে নিয়ে আসবো সেটা। কারণ নাউন ফ্রেজের অনেক কথা আছে, আপনি যদি একসাথে পড়ে তাহলে ধরতে পারবেন না। নাউন ফ্রেজের আরো অনেকগুলো রুলস আছে, আমি আস্তে আস্তে সবগুলো রুলসই দিব। তাহলে আমরা এখানে আনসার হিসেবে কি নিতে পারি? নাউন ফ্রেজ। 18 নম্বরটা দেখুন, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। তো এটা পড়ানোর আগে আমি এই 18 নম্বর প্রশ্নের উত্তর নেওয়ার আগে নাউন ফ্রেজ সম্পর্কিত আরো কিছু তথ্য দিব। নাউন, আচ্ছা, শেষের কবিতা কি লিখেছেন? ফ্রেজ অ্যান্ড ক্লজ। না, সিমিলার করে পড়ালে আপনি ঘোলাই ফেলবেন। আপনি যেখানে ক্লজ করেছেন ক্লজের মধ্যে থাকুন, আপনি ক্লজটা আপাতত ভুলে যান, আপনি ফ্রেজের মধ্যে থাকুন। শুধু এতটুকু মাথায় রাখুন, ক্লজ মানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ফ্রেজে কখনোই সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। ভার্ব থাকলেও সেটা হারিয়ে যাবে, সেটাকে আপনি খুঁজে পাবেন আর ভার্ব বলতে পারবেন না। এক কথায় আমি কি বলতে পারি? ক্লজের সাবজেক্ট ভার্ব অনিবার্য থাকাটা, আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট কখনোই থাকবে না, ভার্ব থাকলেও সেই ভার্বের কোনো মূল্য থাকবে না। এটাই হচ্ছে সিমিলার করে যদি পড়াই, জাস্ট এতটুকু তথ্যই মাথায় রাখবেন। ওকে, নাউন ফ্রেজের একটা রুলস আমি লিখেছি, আরো কিছু রুলস আমি লিখবো আপনাদের বোঝার জন্য, যাতে আপনি অন্য কোনো বই পড়তে না হয়, আজকের পরে যাতে আপনি ফ্রেজ নিয়ে চিন্তা করতে না হয়। যেমন আর্টিকেল যুক্ত শব্দ, আর্টিকেল যুক্ত অংশ, যদি আর্টিকেল নিয়ে কোনো অংশ শুরু হয় আপনি সেটাকে কি বলবেন? নাউন ফ্রেজ বলবেন। যেমন হি ইজ আ ম্যান অফ লেটার, হি ইজ আ ম্যান অফ লেটার। যদি পরীক্ষায় দেখেন এই অংশটা আন্ডারলাইন করা আছে, আপনি এখানে আনসার করবেন নাউন ফ্রেজ। কারণ কি? আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, এ হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেল দিয়ে শুরু যে অংশটা সেটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। চলুন পরে আরো একটা আমি সূত্র দেখাচ্ছি। যেমন পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, এই পজেসিভ অ্যাডজেক্টিভ কারা? এরা হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর। এই যে শব্দগুলো লিখলাম এরা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভের পরের অংশ, পরের অংশ সবসময় নাউন ফ্রেজ হবে। যেমন উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, এর মানে আমরা বলতে পারি আওয়ার হেলথ, এই অংশটা আওয়ার হেলথ, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এর পরে যে অংশটা রয়েছে সমগ্র অংশটা মিলে কি হয়েছে? নাউন ফ্রেজ হয়েছে। আপনারা জানেন আমি প্রোনাউনের লাইভ ক্লাসে পড়িয়েছিলাম, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কি হবে? নাউন হবে। দেখেন হেলথ হচ্ছে নাউন, হেলথকে আমরা কি বলবো? নাউন বলবো। তাহলে নাউনের পূর্বে যিনি বসেন তার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই আওয়ার হেলথ, এই সমগ্র অংশটা মানে পজেসিভ অ্যাডজেক্টিভ আর এই হেলথ নাউন, এই সমগ্র অংশটা মিলে এর পরিচয় হচ্ছে নাউন ফ্রেজ। আর্টিকেল যুক্ত অংশ লিখলাম, পজেসিভ অ্যাডজেক্টিভ লিখলাম, এরপরে আমি আরো একটা সূত্র দিচ্ছি। লিখুন প্রিপজিশন যুক্ত অংশ, প্রিপজিশন যুক্ত অংশ। দেখেন প্রিপজিশন যুক্ত অংশ নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। যেমন হি লাইকস টু প্লে
ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে। আপনাদের মধ্যে অনেকে আছেন লুডো খেলতে পছন্দ করেন। কে কে লুডো খেলতে পছন্দ করেন বলেন তো? হি লাইকস টু প্লে ক্রিকেট। দেখতে পাচ্ছেন টু, টু দিয়ে শুরু করে সমগ্র যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। এই টু থেকে শুরু করে যা কিছু রয়েছে এই অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন থেকে শুরু হয়ে যা কিছু রয়েছে সমগ্র অংশটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। হ্যাঁ, সোনিয়া হক লিখেছেন আমি, শান্তির বার্তা আমি, হ্যাঁ আমিও লুডো খেলা অনেক পছন্দ করি, কারণ লুডো খেলতে আমি খুব পছন্দ করি। এজন্য লুডো খেলা প্রচুর চুরি করা যায়, বিশেষ করে আমরা যখন ম্যানুয়ালি খেলি, ফোনে না ম্যানুয়ালি। আমি খুব ছক্কা মারতে পারি লুডোতে। তবে হচ্ছে আরেকটা আছে সাপের খেলা, ওটা পারি না। তবে যেটা হচ্ছে লুডো, যেটা নর্মালি আপনারা চিনেন, প্রচুর ছক্কা মারতে পারি চুরি করে। আচ্ছা, প্রিপোজিশন যুক্ত অংশ আপনারা দেখতে পাচ্ছেন, হি লাইকস টু প্লে ক্রিকেট। আপনি টু যুক্ত অংশ মানে টুর সাথে যত কিছু রয়েছে সবকিছু মিলে কি হবে? নাউন ফ্রেজ হবে। আমি আরো কিছু লিখতে চাচ্ছি, কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি, আরেকটা তথ্য লিখে দেই। সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স যুক্ত অংশ, কোয়ান্টিফায়ার্স যুক্ত অংশ। আমি আপনাদের অ্যাডজেক্টিভে পড়িয়েছিলাম কোয়ান্টিফায়ার কি। কোয়ান্টিফায়ার মানে কি বলুন তো? যে সকল শব্দ দ্বারা পরিমাণ বোঝায়। মানে আপনারা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পড়েছেন। সাবরিনা মমতা সুধা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন কোয়ান্টিফায়ার কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমি আপনাদের ডিটারমিনার পড়িয়েছিলাম। ডিটারমিনার কিছু শব্দ থাকে না, ফিউ, লিটল, মাচ, মেনি, এদেরকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার যুক্ত যে অংশটা এদেরকে বলা হয় নাউন ফ্রেজ। যেমন আমি একটু ছোট করে লিখি এখানে, আই হ্যাভ ফিউ বুকস, আই হ্যাভ ফিউ বুকস। এই যে আমি লিখেছি আই হ্যাভ ফিউ বুকস, এই ফিউ মানে পরিমাণ নির্দেশ করতেছে, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ। কোয়ান্টিফায়ার্স মানে কি? পরিমাণ। তো এই ফিউ দ্বারা কিন্তু এখানে পরিমাণ নির্দেশ করা হচ্ছে। তাহলে আমি বলবো এই কোয়ান্টিফায়ার যুক্ত যে অংশটা সেটাকে বলা হয় কি? নাউন ফ্রেজ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এবার আপনারা বলুন এখানে কোন অংশটাকে আমি নাউন ফ্রেজ বলবো? শুধু কি ফিউ নাকি ফিউ যুক্ত অংশ? এই যে এই অংশটাকে বলা হয় ফিউ বুকস, এটাই কিন্তু নাউন ফ্রেজ। সবাই ক্লিয়ার কিনা বলেন? আমি কি অনেক বেশি আলোচনা করে ফেলছি নাকি এত কিছু দরকার নেই বলেন তো? কারণ আমি নাউন ফ্রেজের অলরেডি 5টা রুলস দিয়েছি, চাইলে আরো কিছু রুলস দেওয়া যেতে পারে। এত আলোচনা দরকার আছে কিনা বলেন, একটু কমেন্টে আমাকে জানাবেন। এত কিছু পড়তে চাচ্ছেন কিনা? আর একটা লিখে এখানে, আরেকটা রুলস লিখে দেই। জানি না আপনাদের দরকার আছে কিনা বা প্রয়োজন মনে করেন কিনা। আমি আর একটা রুলস দিচ্ছি যাতে আপনি কোথাও গিয়ে আটকে না যান। অ্যাডজেক্টিভ যুক্ত অংশ, অ্যাডজেক্টিভ যুক্ত অংশ নাউন ফ্রেজ হয়। যেমন দ্য ক্রিমিনাল, দ্য ক্রিমিনাল গট ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য ক্রিমিনাল গট ক্যাপিটাল পানিশমেন্ট। দেখেন ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল এবং পানিশমেন্ট দুটোই কিন্তু নাউন। আপনারা জানেন পরপর দুটো নাউন থাকলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমি বলবো কি? ক্যাপিটাল এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, আর এই অ্যাডজেক্টিভ যুক্ত যে অংশটা মানে এই অ্যাডজেক্টিভ প্লাস এই অংশটা, এই সমগ্র অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। পরপর দুইটা নাউন থাকা মানে কি? প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ। ওকে, বনলতা সেন ধন্যবাদ। মোস্তফা বিন রাজ্জাক দরকার, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা, যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত অংশ। দ্য ক্রিমিনাল গট ক্যাপিটাল পানিশমেন্ট, পরপর দুইটা নাউন থাকা মানে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল এবং পানিশমেন্ট দুটোই নাউন। যেহেতু পরপর দুইটা নাউন, প্রথম নাউন অ্যাডজেক্টিভ, মানে ক্যাপিটাল অ্যাডজেক্টিভ, ক্যাপিটালের পরে যেটা সেটা নাউন, আর অ্যাডজেক্টিভের পরে যে অংশটা সেটা নিয়ে সমগ্র অংশকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ যুক্ত অংশকে কি বলা হয়? নাউন ফ্রেজ। তাহলে আমি বলবো ক্যাপিটাল পানিশমেন্ট, এই সমগ্র অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। আমি নাউন ফ্রেজের কয়টা রুলস দিয়েছে এখানে? 1 2 3 4 5, এর আগে দিয়েছে একটা 6টা। এই 6টা যদি মুখস্থ রাখতে পারেন
আপনাকে কোনো পরীক্ষা আটকানো সম্ভব নয়। এছাড়া আরো একটা দিব, সেটা এখন দিব না, এক্সাম্পল পাবো, এর জন্য সেটা এখন দিব না। মোহাম্মদ আমির, টু প্লাস ভার্ব, সেটা কি নাউন ফ্রেজ হবে? যদি টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হবে, তাহলে নাউন ফ্রেজ হবে না। সেটা আমি আলোচনা করব, আলোচনা আসবে। বলেন নাউন ফ্রেজটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে লিখেন এনপি ডান। এবার আমি 18 নম্বর প্রশ্নের আনসার দিব। যদি নাউন ফ্রেজ বুঝে থাকেন তাহলে লিখেন এনপি ডান। এবার আসুন 18 নম্বর প্রশ্ন, ডু নট লুক ডাউন আপন। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে নাউন ফ্রেজ বলা যায় কিনা? আমি দেখতে পাচ্ছি এটাকে নাউন ফ্রেজ কোনোভাবে বলা যায় না। কেন বলা যায় না? নাউন ফ্রেজ বলতে হলে আপনাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন হবে। ডু নট লুক ডাউন আপন, হ্যাঁ, ডু নট এই অংশটাকে মানে লুক ডাউন আপন এই অংশটা মনে মনে বাদ দেন, তাহলে কি থাকে? ডু নট দা পোর। এর মানে আপনি প্রশ্ন করারই সুযোগ পাচ্ছেন না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করার সুযোগই পাচ্ছেন না। মোস্তফা বিন রাজ্জাক, ভর্তির জন্য আপনি অফিসে কথা বলবেন। হ্যাঁ, আপনি অফিসে কথা বলবেন, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রিয় স্যার গোবিন্দ হালদার স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ডু নট লুক ডাউন আপন দা পোর। আপনি আন্ডারলাইন করা যে অংশটা রয়েছে এই অংশটা মনে মনে বাদ দিন, তাহলে কি থাকে? ডু নট দা পোর। এই অংশটা কি কোনোভাবে প্রশ্ন করা যায়? কারণ প্রশ্ন করা যায় না, এজন্য আপনি প্রশ্ন করতে চাইলে আপনাকে কি করতে হবে? একটা ভার্ব থাকা দরকার। হ্যাঁ, ভার্ব আছে, বাট প্রশ্ন করলে আমি কি বা কাকে দিয়ে আনসার পাচ্ছি না। এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমাদের প্রথম রুলসটা কি ছিল? বি ভার্বের মানে এম, ইজ আর, ওয়াজ আর এর আগে বা পরে যে অংশ থাকে সেটাকে নাউন ফ্রেজ বলে। আমি দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই। পরবর্তী অংশটা কি? আর্টিকেল যুক্ত, এখানে আর্টিকেল নেই। পরেরটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, আমি দেখতে পাচ্ছি এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ নেই। পরে কি লিখেছি? প্রিপজিশন, এখানে প্রিপজিশন নেই, আছে লুক, এটা ভার্ব। পরেরটা কি ছিল? কোয়ান্টিফায়ার্স, এখানে কোয়ান্টিফায়ার্স নেই। পরেরটা কি ছিল? অ্যাডজেক্টিভ যুক্ত, মানে এখানে অ্যাডজেক্টিভ নাই, লুক তো অ্যাডজেক্টিভ না, লুক হচ্ছে ভার্ব। এর মানে আমি প্রমাণ করতে পারি 18 নম্বর প্রশ্ন নাউন ফ্রেজ নয়। মাথায় রাখবো, যদি শব্দগুচ্ছটা মানে আন্ডারলাইন করা অংশটা ভার্ব দিয়ে শুরু হয়, ডিরেক্ট একটা ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে আপনি সেটাকে ভার্বাল ফ্রেজ বলবেন। কি বলবেন? ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ মানে কি? ভার্ব দিয়ে শুরু। লুক কি ভার্ব না বলুন তো? ভার্ব দিয়ে শুরু হলে আপনি তাকে বলবেন ভার্বাল ফ্রেজ। অনেকে আনসার করেছিলেন শুরুতে, আমি দেখেছি। যারা সঠিক উত্তর দিয়েছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভার্ব দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে সেটাকে আপনি বলবেন ভার্বাল ফ্রেজ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লুক ডাউন আপন এই যে অংশটা, এটা লুক ভার্ব দিয়ে শুরু হয়েছে, এর মানে এখানে আনসার হবে অপশন ডি, ভার্বাল ফ্রেজ। এবার আসুন পরের প্রশ্নটা। আমি নাউন ফ্রেজ নিয়ে অনেক কথা বলেছি, কারণ নাউন ফ্রেজ থেকে প্রায় প্রশ্ন হয়। 19 নম্বরে আসুন, হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস। দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা ফ্রেজ পড়িয়েছি, নাউন ফ্রেজ পড়িয়েছি, মানে ফ্রেজের ক্লাসিফিকেশনের কথা যদি চিন্তা করেন, আমরা নাউন ফ্রেজ পড়েছি আর কি পড়েছি? ভার্বাল ফ্রেজ পড়েছি। এবার আসুন অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এর মানে আমার টার্গেট হচ্ছে এই অংশটাকে কি বলা হয়, কোন ফ্রেজ বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপজিশন দিয়ে শেষ হয়েছে, prepositional phrase. That means prepositional phrase. Preposition দিয়ে শুরু এবং প্রিপজিশন দিয়ে শেষ। যদি কোনো ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হয়, প্রিপজিশন দিয়ে শেষ হয়, তাহলে আপনি সেটাকে বলবেন প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমরা আনসার করতে পারি অপশন বি, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। কমপ্লিট ইউর স্টাডি অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান। দেখেন আরো একটা ফ্রেজ রয়েছে, সেটার নাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ। কিছু শব্দ আছে, এক কথায় কিছু কনজাংশন আছে, সেই কনজাংশন গুলো কারা? বাহ, সোনিয়া হকের ছন্দটা খুব ভালো লেগেছে।
তোমাতে শুরু তোমাতেই শেষ প্রিপজিশন ফ্রেজ। বাহ, অসাধারণ। আপনারা আসলে প্রত্যেকে এক একজন অসাধারণ বিখ্যাত বিখ্যাত কবি। আপনাদের এই লেখাগুলো খুবই ভালো লাগে। ওকে, কিছু কনজাংশন আছে আর যারা কনজাংশনাল ফ্রেজ গঠন করার যোগ্যতা রাখে, যেমন as, soon as, early as soon as early as quickly, as much as long as, not only but also, no sooner, then। দেখেন এই ফ্রেজগুলো, সরি এই কনজাংশনগুলো মূলত কনজাংশনাল ফ্রেজ গঠন করে। কি লিখেছেন? সাবরিনা মমতা সুধা, ওকে। খাদিজা আফরিন, শাম্মী ম্যামের ক্লাস চাই, ওনার ক্লাস অনেকদিন দেখেন। হ্যাঁ, শাম্মী ম্যামের ক্লাস পাবেন। আচ্ছা, নো সুনার দেন, এরপর আছে অ্যালং উইথ, এটাও লিখে রাখতে পারেন। এই যে শব্দগুলো রয়েছে এরা মূলত কনজাংশনাল ফ্রেজ গঠন করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে as quickly as, এর মানে আমরা কনজাংশন পেয়েছি। আমাদের এখানে যে কনজাংশনগুলো আমরা লিখেছি সেই কনজাংশনে একটা কনজাংশন এখানে দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি এটাকে কনজাংশনাল ফ্রেজ। আমরা আনসার হিসেবে নেব কি? অপশন বি, কনজাংশনাল ফ্রেজ। Oh my God, what are you saying? Oh my God, what are you saying? দেখেন আরেকটা ফ্রেজ রয়েছে, সেটাকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ, জাস্ট এতটুকু মাথায় রাখবেন, যদি কোনো ফ্রেজের মধ্যে বা ফ্রেজ এক কথা ফ্রেজের শেষে নোট অফ এক্সক্লামেশন থাকে, নোট অফ এক্সক্লামেশন থাকে, তাহলে আপনি সেটাকে কি বলবেন? ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, দেখেন আমরা দেখতে পাচ্ছি ওহ মাই গড, এই অংশটার শেষে কি আছে? নোট অফ এক্সক্লামেশন আছে। তাহলে আমি কি বলতে পারি এই অংশটাকে? এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। দেখেন আমি কিন্তু প্রশ্নে আলোচনা করতে করতে গিয়ে কিন্তু আপনাদেরকে এটা দেখাচ্ছি, ফ্রেজের ক্লাসিফিকেশন গুলো কিন্তু দেখাচ্ছি। আমি জানি না কয়টা ফ্রেজ লিখেছেন আপনারা, আমি কিন্তু ফ্রেজের ক্লাসিফিকেশন গুলো আলোচনা করছি এখানে। সবাই কি বুঝতে পেরেছেন? চলুন আমরা পরের প্রশ্নটা দেখবো। To swim regularly is good for health. আরেকটা ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ। টু প্লাস V0 মানে ভার্বের বেস ফর্ম প্লাস সামথিং, প্লাস সামথিং। যদি কখনো দেখেন টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, পাশাপাশি এরপরে কিছু একটা আছে, তাহলে আপনি কি বলতে পারেন? এটা ইনফিনিটিভ ফ্রেজ। তবে একটা বিষয় মাথা রাখবেন, ইনফিনিটিভ যদি ফ্রেজ হয় এরা অবশ্যই সাবজেক্ট হিসেবে কাজ করবে অথবা অবজেক্ট হিসেবে কাজ করবে। আপনি দেখতে পাচ্ছেন ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, এই যে অংশটা ইজ মেইন ভার্ব বা ভার্ব, এর সাবজেক্ট কি? এই সমগ্র অংশটাই কিন্তু সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটাই মূলত কি বসেছে, কি হিসেবে বসেছে? এখানে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে বসেছে। টু প্লাস ভার্বের বেস ফর্ম, পাশাপাশি কিছু থাকতে পারে এরপরে। আর একটা বিষয় মাথায় রাখবেন, না
সিয়াম ফারহান, ইনফিনিটিভ ফ্রেজকে নাউন ফ্রেজ বলা যাবে না, কারণ একটু আমি একটা সেন্টেন্স লিখেছিলাম, হি লাইকস টু প্লে, ধরুন লুডো, হি লাইকস টু প্লে লুডো। দেখেন তো এখানে এই যে আমি টু প্লে লুডো লিখেছি, এটা কি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে? বসেনি। যেহেতু ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারেনি, তাহলে আমি বলতে পারি এটাকে কি, এটা অবশ্যই নাউন ফ্রেজ। বাট এই 22 নম্বর প্রশ্নে এরা ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে আমি এটাকে কি বলবো? ইনফিনিটিভ ফ্রেজ। তবে ক্লিয়ার করে দিচ্ছি, প্রেক্ষাপটে যদি কখনো এই অংশটায় ইনফিনিটিভ ফ্রেজ না থেকে নাউন ফ্রেজ থাকে, ভুল হবে না, কারণ এটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যদি পরীক্ষার অপশনে নাউন ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ যেমন 22 নম্বর প্রশ্নটা যদি এভাবে আসে, তাহলে আপনি ইনফিনিটিভ ফ্রেজ আনসার করবেন। যদি কোনো কারণে অপশনে ইনফিনিটিভ ফ্রেজ না থাকে, আপনি নিঃসন্দেহে নাউন ফ্রেজ আনসার করে আসতে পারবেন, কারণ আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এটা আনসার দিচ্ছে। ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য কি ভালো? সুইম রেগুলারলি, মানে রেগুলার যদি আপনি সাঁতার কাটেন সেটা ভালো, তাহলে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু এটাই আনসার পাচ্ছেন। ওই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এটাকে নাউন ফ্রেজ আনসার করতে পারেন, তবে যদি ইনফিনিটিভ ফ্রেজ অপশনে থাকে সেটা আনসার করবেন, না থাকলে নাউন ফ্রেজ আনসার করবেন। আশা করি সবাই ক্লিয়ার। পরে ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য রানিং ট্রেন, এটা কি রানিং মানে ভার্বের সাথে আইএনজি আছে, এটা জানতে চাওয়া হয়েছে। এই অংশটাকে আপনি কোন ফ্রেজ বলবেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, নাউন ফ্রেজ। দেখেন আইএনজি থাকা মানে কিন্তু পার্টিসিপল মনে হচ্ছে। দেখেন পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ তিন ভাবে হতে পারে। পার্টিসিপল ফ্রেজ কত ভাবে হতে পারে? তিন ভাবে। একটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়ে, আপনি যদি রানিং এর ভার্বের বেস ফর্ম চিন্তা করেন তাহলে হচ্ছে রান, এর সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি হয়েছে। এর মানে হতে পারে ভার্বের বেস ফর্মের পূর্বে যদি ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয়, সেটা কি হতে পারে? পার্টিসিপল ফ্রেজ হতে পারে। আরো একটা ভাবে হতে পারে, আরো একটা থিওরি রয়েছে, এটা ছিল 1 নম্বর থিওরি। 2 নম্বর থিওরি কি? V3 থাকতে পারে, যেমন V3 আই বট আ ব্রোকেন, আই বট আ ব্রোকেন চেয়ার, আমি একটা ভাঙা চেয়ার কিনেছি। এ মানে এখানে ব্রোকেনটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কি? সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তবে এখানে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, আমরা এখানে বলবো পার্টিসিপল। তাহলে আমি বলতে পারি আ ব্রোকেন চেয়ার। ভালো করে একটু বুঝুন, আ ব্রোকেন চেয়ার, এই সমগ্র অংশকে আমি কি বলবো? পার্টিসিপল ফ্রেজ। আর এখানে রানিং ট্রেন, এই সমগ্র অংশকে আমি কি বলবো? পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ কেন বলবো? কারণ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আরো একটা হতে পারে পার্টিসিপল ফ্রেজ, আরো একভাবে হতে পারে, সেটা দেখাচ্ছি। হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর সাথে V3 যুক্ত হয়েও পার্টিসিপল ফ্রেজ হতে পারে, যেমন হ্যাভিং ডান দা ওয়ার্ক, কাজটা শেষ করে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। কাজটা শেষ করে সে বাড়ি গিয়েছিল, হ্যাভিং ডান দা ওয়ার্ক। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হ্যাভিং ডান দা ওয়ার্ক, এই সমগ্র অংশটা পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং ডান দা ওয়ার্ক, এই সমগ্র অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। 2 নম্বরে আই বট আ ব্রোকেন চেয়ার, এই আ ব্রোকেন চেয়ার এটাও পার্টিসিপল ফ্রেজ। আর প্রথম রুলসের এক্সাম্পলই হচ্ছে 23 নম্বর প্রশ্নটা, ভার্বের সাথে আইএনজি হয়েছে, তাহলে আমি বলতে পারি আইএনজি যুক্ত অংশ প্লাস এরপর একটা নাউন আছে, এই সমগ্র অংশটাকে বলবো আমি পার্টিসিপল ফ্রেজ। ওকে, চলুন পরের প্রশ্নটা। 24 I saw a woman with black eyes। দেখেন আমরা আরেকটা ফ্রেজ করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ সহজভাবে শিখবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি আপনি আইডেন্টিফাই করতে চান, জাস্ট দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করবেন, কেমন,
কেমন অথবা কি রকম দিয়ে প্রশ্ন করে প্রাপ্ত আনসার। কেমন বা কিরকম দিয়ে প্রশ্ন করলে যদি কোনো আনসার আপনি পান, তাহলে সেই আনসারটাকে আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখুন, আই স আ ওমেন, আমি একটা মহিলাকে দেখেছি। আমি কেমন মহিলাকে দেখেছি, কিরকম মহিলাকে দেখেছি? যার চোখ কালো, কালো রঙের চোখধারী একজন মহিলাকে দেখেছি। আপনি এই অংশটা মনে মনে বাদ দিন, বাদ দিয়ে আপনি এই অংশকে প্রশ্ন করুন কেমন বা কিরকম দিয়ে। আই স আ ওমেন, আমি একজন নারীকে বা মহিলাকে দেখেছিলাম। আমি কেমন মহিলাকে দেখেছি, আমি কিরকম মহিলাকে দেখেছি? যার চোখ কালো। তাহলে আমি বলতে পারি কি, চোখ কালো চোখধারী মহিলাকে দেখেছি। তাহলে আমি কেমন বা কিরকম দিয়ে প্রশ্ন করলে কিন্তু আনসার পাচ্ছি। এটা গেল একটা সূত্র। আর একটা সূত্র, এই সূত্রটা যদি মাথায় রাখতে পারেন, আপনি কোনোভাবেই বলবেন না। সেটা হচ্ছে নাউন পরবর্তী অংশ। নাউন পরবর্তী অংশ, নাউনের পরে যে অংশটা থাকে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দেখেন, ওম্যান এটা হচ্ছে নাউন। এটা যদি নাউন হয়, নাউনের পরে যে অংশটা আসছে সেই অংশটাকে আমরা অবশ্যই কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। তাহলে আমরা বলতে পারি 24 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে অপশন সি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই ক্লিয়ার কিনা বলেন? 24 বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে লিখেন 24 ডান। যদি 24 বুঝে থাকেন তাহলে লিখেন 24 ডান। বুঝতে পেরেছেন 24? ওকে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। আজকের মতো শেষ প্রশ্ন, আজকের মতো শেষ প্রশ্ন। এখানে আমি আপনাকে একটা নতুন টপিক পড়াবো, সেটা হচ্ছে অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ, অ্যাপজিটিভ কি আসলে? আমি আপনাকে একটা নতুন টপিক পড়াবো, সেটা অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। দেখেন, অ্যাপজিটিভ মানে কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। আমাদের কবি সাহেব মোহাম্মদ আবরার কি লিখেছেন? আমি একটি নারীকে দেখেছিলাম, তার চোখ কালো, কি রহস্যময়ী তার চক্ষু যুগল, দেখতে লাগে ভালো। ওকে আবরার, ভালো লেগেছে আপনার এই লেখাটা পড়ে। মুস্তফা বিন রাজ্জাক কি লিখেছেন? স্যার আমি সবেমাত্র অনার্স শেষ করেছি, আমি কি স্যার ব্যাংক জবের ক্লাস করতে পারবো? স্যার হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি অনার্স শেষ করেছেন, এখনই হচ্ছে আপনার সুবর্ণ সময় পড়াশোনার, মানে চাকরি প্রিপারেশন নেওয়ার একটা সুবর্ণ সময় হচ্ছে এখন। ওকে, আমরা কোথায় ছিলাম? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। দেখেন, নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দেয় সেই অতিরিক্ত তথ্যের নামই হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন চলুন একটা এক্সাম্পল দেই। মেহেদি মিরাজ, মেহেদি মিরাজ, এটা কমা দিলাম। দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, একটা কমা দিলাম। ইজ মাই ফেভারিট প্লেয়ার। দেখেন, আমি যদি এই অংশটাকে বাদ দিই, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, বাংলাদেশ টিম লেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম লেখেন। আচ্ছা, বাংলাদেশ লিখলেও বোঝাই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, সমস্যা নেই। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। আমি যদি বলি মেহেদি মিরাজ ইজ মাই ফেভারিট প্লেয়ার, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল। তাহলে আমি কি করেছি? এই মেহেদি মিরাজ, এটা নাউন, এটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছি। সেই তথ্যটা কি? দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ। এবং মাথায় রাখবেন, এই তথ্যের আগে একটা কমা থাকবে, তথ্যের পরে একটা কমা থাকবে, সবসময় এটা মাথায় রাখবেন। নাউন সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয়
এই তথ্যের আগে একটা কমা থাকবে, তথ্যের পরে একটা কমা থাকবে। আপনি যদি এটাকে বাদ দেন সেন্টেন্স থেকে, তাহলেও কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল। তাহলে এই সেন্টেন্সটা কাজ কি? এই সেন্টেন্সের কাজ হচ্ছে, বা এই অংশের কাজ হচ্ছে, এটা নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। আমি যদি বলি মেহেদী মিরাজ ইজ মাই ফেভারিট প্লেয়ার, তাহলে তো সেন্টেন্স মিনিংফুল। বাট দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, এর মানে মেহেদী মিরাজ সম্পর্কে অতিরিক্ত বা নতুন একটা তথ্য পেলাম, বা ওর একটা পরিচয় পেলাম। কি পরিচয় পেলাম? মেহেদী মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন। এই যে অতিরিক্ত তথ্যটা, এটা কি বলা হয়? অ্যাপোজিটিভ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যাকে অ্যাপোজিটিভ বলবেন তাকেই কি বলবেন? আনসার হিসেবে আপনারাই বলুন। 25 নম্বরে আনসার কি হবে বলুন? 25 নম্বর আনসার কি হবে? কি বলা যেতে পারে? এই অ্যাপোজিটিভকে আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। এখানে একটা খেলা হবে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দিয়ে একটা কোড দিয়ে আমি চলে যাব আপনাদের কাছ থেকে। দেখি এই কোডটা কে কে নিতে প্রস্তুত, অথবা কে কে অলরেডি নিয়েছেন। ওকে, অনেক কেউ আনসার করেছেন এ, কেউ আনসার করেছেন বি। যারা অলরেডি এ আনসার করেছেন তারা আজকের ক্লাসের শেষ প্রশ্ন দিয়ে একটা ছোটখাটো কট খেয়েছেন। এখানে আনসার হবে নাউন ফ্রেজ। এটা আনসার হবে নাউন ফ্রেজ। মাথায় রাখবেন, যেটা অ্যাপোজিটিভ, সেই অ্যাপোজিটিভটা সব সময় নাউন ফ্রেজ হয়। এটা একটা ব্যতিক্রম তথ্য। অ্যাপোজিটিভ সব সময় নাউন ফ্রেজ হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আর এই ভুলটা হওয়ার কথা না, বা হবে না। তো এই ছিল আজকে আমাদের। হ্যাঁ, কট খেয়ে ফেলেছেন আপনারা যারা এই আনসার করেছেন। আসলে আমার টার্গেটই থাকে আপনাদের একটা দুটো কট দেয়া। এটা না দিলে মনে হয় যে আমার ঘুম ক্লিয়ার হয়নি, এটা আপনারা ভালো করে জানেন। তো আশা করি 25 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করতে পেরেছি। এরপরে কোন টপিক পড়তে চাচ্ছেন আজকে জানিয়ে দেন আমাকে। এরপরে কোন টপিক আপনারা পড়বেন বলেন, সেটাই পড়াবো। এরপরে লাইভ ক্লাসে ইংলিশে কি পড়বেন একটু শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। ইংলিশে এরপরে কি পড়বেন? আপনারা যেটা পড়তে চাবেন আমি সেটাই পড়াবো, ঠিক আপনাদের মতো করেই। আরেকটা বিষয় সেটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের এরপরে যে জিকে ক্লাসগুলো হবে, সেই জিকে ক্লাসগুলো আমি টপিক ওয়াইজ পড়াবো। আমি এরপরে জিকে ক্লাসের টপিক ওয়াইজ পড়াবো। আপনারা অবশ্যই জিকে ক্লাস রেগুলার করবেন। আমি বেশ কিছু ক্লাস নিব আগামীতে লাইভে। জিকে ক্লাস প্রত্যেকটা ক্লাস হবে টপিক ওয়াইজ। এর মানে আপনি বুঝতেই পারছেন, যে টপিকটা আপনি মিস করবেন আপনি হয়তো কিছু তথ্য হারাবেন। আমি টপিক ওয়াইজ পড়াবো। কেউ কেউ লিখেছেন পিন পয়েন্ট এরার, ওকে প্রিপজিশন লিখেছেন, জিরান লিখেছেন না, হ্যাঁ ওকে, পিন পয়েন্ট এরার দুইটা এসেছে। আচ্ছা দেখি, যেটা বেশি থাকবে আমি সেটাই পড়াবো। আমি কমেন্ট গুলো পরে চেক করব, যেটা বেশি প্রায়োরিটি পাবে যেটা, সেটাই আমি পড়াবো। আর এরপর আমি জিকে ক্লাস যেটা বললাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই জিকে ক্লাস রেগুলার করবেন, কারণ আমি ওই ক্লাসে টপিক ওয়াইজ পড়াবো। আপনি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। যেহেতু সামনে বিশেষ পরীক্ষা আছে, আপনারা চাইলে হয়তো অনেক বিশেষ পরীক্ষাতে অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিবেন, আপনি এখান থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। ফয়েজ আহমেদ লিখেছেন সেন্টেন্স কারেকশন অথবা পিন পয়েন্ট এরার। ওকে ফাইন, আমি পিন পয়েন্ট এরারটাই বেশি পেয়েছি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।